পার্ট 7, ধারা 115 থেকে 134, আবার 135 থেকে 167, মানে আজকে এভিডেন্স অ্যাক্ট কমপ্লিট করা হবে। অষ্টম অধ্যায়, ধারা 115 থেকে 117, তাহলে 115 থেকে 17 কয়টি হলো? 15, 16, 17, মাত্র 3টি ধারা নিয়ে অষ্টম অধ্যায় গঠিত। প্রতিবন্ধ বা এস্টপেল নিয়ে আলোচনা করা হয়েছে এই অষ্টম অধ্যায়ে, 3টি সেকশন। 115, প্রতিবন্ধ বা স্বীকৃতির বাধা বা নিবৃত্তি, একই কথা, 3টা কথার অর্থ একই। ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল অফ এস্টপেল বা শুধু এস্টপেল, অথবা আমরা বলতে পারি ফিডিং দ্য গ্র্যান্ট অফ এস্টপেল। 2023 সালে যে প্রশ্ন আসছিল 115 ধারা থেকে, বলছে ফিডিং দ্য গ্র্যান্ট অফ এস্টপেল, এটা কত ধারার বিষয়বস্তু সাক্ষ্য আইনের? 115 ধারা, এভাবে আসছে। তো এই যে ফিডিং দ্য গ্র্যান্ট, এটা কোথাও দেওয়া নাই, এটা একটা কেসল থেকে তুলে দিয়েছে। এস্টপেল শব্দটা আছে বলেই আমরা ধরে নেব যে 115 থেকে আসছে। তো কনফিউজ করার জন্য এই ধরনের প্রশ্ন করে। তো এস্টপেলটা কি? ব্যক্তির ঘোষণা বা কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো ব্যক্তি নিজ মুখে বলল যে আমার একটা জমি আছে, কেউ কিনবেন, এইভাবে ঘোষণা দিয়ে দিল এলাকায়। অথবা সে একটা পোস্টার ছাপিয়ে দিল, যেমন আমরা বাজারে বা রাস্তার ধারে দেখতে পাই যে 5 কাঠা জমি বিক্রয় হবে অমুক জায়গায়, বা বাড়ি সহ জমি বিক্রয় হবে। তো এটা একটা কাজ। কার্যবিরতি, কার্যবিরতি দ্বারাও কিন্তু অনেক কিছু, যেমন কাউকে যদি বলা হয় যে আপনি নাকি শুনলাম জমি বিক্রয় করবেন, এটা সঠিক কিনা, দেখুন সে কোনো কথা বললো না, তাহলে এটা দ্বারা বোঝা যাবে যে সে যেহেতু মানে কথা বলছে না, তার মানে নীরবতা সম্মতির লক্ষণ। কথা না বলার কারণে হয়তো বা অন্যকে বুঝে নেবে, হয়তো বা জমি বিক্রয় করবে। তো যাই হোক, একটা জমি বিক্রয়ের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। নানান ভাবে এটা প্রযোজ্য হতে পারে, নানান ঘটনা আছে দুনিয়াতে। স্বেচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে সত্য মর্মে বিশ্বাস করিয়েছে বা করতে দিয়েছে। তো একজন বলছে এটা আমার জমি, এই জমিটা আমি বিক্রয় করব, কথাবার্তা হয়ে গেছে, 15 লক্ষ টাকায় এই জমিটা বিক্রয় হবে। তো যিনি কিনবেন তিনি 15 লক্ষ টাকা জমানোর জন্য হয়তোবা লোন করেছেন, বা তার কোনো কিছু ছিল, গহনা বা অন্য কিছু বিক্রয় করে দিয়েছেন, তার মানে তিনি ক্যাশ জমিয়েছেন, ম্যানেজ করেছেন। এবার কিনতে গিয়ে সে যদি বলে আমি বিক্রয় করব না, তাহলে একটা ঝামেলা বাঁধবে না? তার মানে কমন সেন্স অনুসারে কেউ যদি কোনো কিছু বলে এবং তার কথায় অন্য কেউ যদি বিশ্বাস করে কোনো কিছু করে, তাহলে প্রথমে যিনি যে কথাটা বললেন এই কথাটার ফিরিয়ে নিতে পারবেন না। ফিরিয়ে ফিরিয়ে নিতে গেলেই এস্টপেল নীতি অনুসারে তিনি বাধাগ্রস্ত হবেন। উক্ত বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে, সেক্ষেত্রে দুই পক্ষ বা তাদের প্রতিনিধিদের মধ্যে মোকদ্দমায়। এখন এই ধরনের ঘটনা ঘটেছিল, তাদের মধ্যে মামলা হয়নি, বা তাদের মধ্যে মামলা হয়েছে, বা দীর্ঘদিন পর তাদের প্রতিনিধিদের মধ্যে যদি মামলা হয়, তাহলে যে ব্যক্তি প্রথমে কোনো কিছু বলেছিল যে জমি বিক্রয় করব বা পোস্টার দিয়েছিল, তার এই জমি বিক্রয় করা বা পোস্টার দেওয়াটাই তার বিরুদ্ধে এস্টপেল হিসাবে, বাধা হিসাবে কাজ করতে পারে। সাধারণ সেন্সে বলছে, কিন্তু মামলা হলে সেটা আইনে কিভাবে কাজ করবে সেইটা এবার আমরা দেখব। প্রথমোক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত স্বীকৃত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। সে যেটা বলেছিল সেটা আর অস্বীকার করতে পারবে না, বা তাকে করতে দেওয়া হবে না, আদালতে সেটা বাধাগ্রস্ত হবে। একবার পূর্বে স্বীকার করলে তা আর অস্বীকারের সুযোগ নেই, কৃত অন্যায়ের সুযোগ নেওয়া যায় না। আরেকটু যদি উদাহরণ দিই এবার, মানে সিরিয়াস উদাহরণ যেটা বাস্তবে মামলায় কাজে লাগতে পারে কমন সেন্স থেকে বাইরে এসে, সেটা হচ্ছে, মনে করেন রহিম বলল যে এই জমিটা আমি বিক্রয় করব। তো এই জমিটা বাবা আমাকে দিবে। তো দেখা যাচ্ছে যে বাবা মারা গেছে, কিন্তু তিন ভাই মনে করেন, রহিমরা 3 ভাই। তো এই জমিটা বলছে যে, রহিম বলছে যে এই জমিটা আমি পাবো, তো এই জমিটা আমি বিক্রয় করব, বাবা মারা গেছে, তার মানে ওয়ারিশ সূত্রে তিনি সম্পত্তির মালিক, তাই সেটা তিনি বিক্রয় করবেন। বা বাবা বেঁচে আছেন, বাবা বেঁচে থাকা অবস্থায় বিক্রয় করছেন, যে বাবা আমাকে ভবিষ্যতে এটাই দিবে, লিখে দিবে, বা ওর সূত্রে এটাই পাবো। আচ্ছা আমরা ক্লিয়ার করে বলি, মনে করেন বাবা মারা গেছেন এবং 3 ভাই আছেন, একটা সম্পত্তি রহিম বিক্রয় করে দিচ্ছেন।
যদিও নিজেদের মধ্যে এখনো বন্টন নামা হয়নি, মানে পৃথক পৃথক সাহাম বা পৃথক পৃথক দাগে পৃথক পৃথক জমি বুঝে নেয়নি ভাইরা। সবাই একসাথে বা এজমালিতে বা যৌথ মালিকানা হিসাবে বাবার ওয়ারিশ হিসেবে তারা ভোগ করছে। এরকম জমি কেউ যদি বিক্রয় করে, তাহলে এই স্টপেলের সমস্যা তৈরি হতে পারে। মনে করেন 2021 সালে বিক্রয় করে দিল, এখন 2025 সালে এসে সে বিক্রয় করে দিয়েছে, অলরেডি দলিলও করে দিয়েছে, পরে সেই ওই দলিলটা অস্বীকার করছে। বলছে ওই সময় তো আমি এই সম্পত্তির মালিক ছিলাম না, বা এই সম্পত্তি তো আমাদের মধ্যে কি হয়েছিল না, বন্টননামা হয়েছিল না, এখন আমরা বন্টননামা করব। তাহলে আমার জমি বিক্রয় করলাম 21 সালে, আর বন্টননামা হচ্ছে আমার 25 সালে। তাহলে বন্টননামা করার পরে যদি জমি বিক্রয় করি তাহলেই তো সঠিক হবে, তাই নয় কি? বাস্তবে কিন্তু তাই। কিন্তু রহিমই যেহেতু বিক্রয় করে দিয়েছেন, এবং যেই জমিটা বিক্রয় করেছেন ওই জমিটাই তার ভাগে যদি আসে, তাহলে তো অন্য ভাইদের কোনো প্রবলেম নাই নিজেদের। আর ওই জমিটা না এসে যদি অন্য জমি আসে, এবং রহিমের ভাই করিমের নামে যদি ওই সম্পত্তিটা আসে, তাহলে হয়তো বা করিমের সাথে নেগোসিয়েবল করা যেতে পারে। এখন কথার কথা, রহিম যে জমিটা বিক্রয় করেছে ওই জমিটাই তার নামে বন্টন নামে আসছে। কিন্তু রহিম বলছে যেই সময় আমি জমি বিক্রয় করছি 21 সালে, ওই সময় তো বন্টন নামা হয়নি, অতএব এই যে দলিল এটা সঠিক না। কিন্তু নিজে দলিল করে দিয়েছে, আবার নিজেই দাবি করছে এটা সঠিক না। তার মানে আমি বিক্রয় করেছিলাম তখন দাবি করেছিলাম এই সম্পত্তি আমার, এখন বলছে এটা আমার না, কারণ বন্টনামা পরে হয়েছে, ওই সময় আমি দিতে পারি না। তাহলে নিজের কথা নিজে এক মুখে দুই কথা বলার মতন হচ্ছে না? এটা অনেকটা ধর্মীয় ভাষায় মুনাফিকের কাজ। সুবিধা গ্রহণ করে দায়িত্ব অস্বীকার করা যায় না। প্রতারণা নাও থাকতে পারে। আচ্ছা, এস্টপেলের ক্ষেত্রে যে সবসময় প্রতারণা থাকবে তাও না, প্রতারণা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, অর্থাৎ প্রতারণা থাকা আবশ্যক নয়, এই প্রশ্নটা আসতে পারে। যে এস্টপেলের ক্ষেত্রে সবসময় কি প্রতারণা থাকা আবশ্যক? আবশ্যক নয়। প্রতিবন্ধ অধিকার সৃষ্টি করে না, বরং মোকদ্দমার প্রতিবন্ধ অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না, মানে প্রতিবন্ধ বা এস্টপেলের কারণে কারো অধিকার সৃষ্টি হয় না, বা এই এস্টপেলের কারণে কোনো মোকদ্দমার কারণে সৃষ্টি হয় না। আচ্ছা, রহিম যে অস্বীকার করলো, পরে যদি রহিম ওই সম্পত্তি নিয়ে ঝামেলা করে, সেক্ষেত্রে মামলার কারণ উদ্ভব হতে পারে। তাছাড়া সে যদি পরবর্তীতে কিছু না করে, তাহলে এই প্রতিবন্ধটা আর বাস্তবে সমস্যা সৃষ্টি করবে না, এই কারণে মোকদ্দমার কারণ হয় না। দ্ব্যর্থবোধক বলতে অ্যাম্বিগুয়াস, অর্থাৎ অস্পষ্ট বিষয়ে প্রযোজ্য হয় না, অর্থাৎ এমন একটা বিষয় যে বোঝা যাচ্ছে না যে কি বলেছিল। একজন ঘোষণা দিয়েছিল যে আমি জমি বিক্রয় করব, কিন্তু কোন জমিটা বিক্রয় করবে সেটা সেই স্পষ্ট করেছিল না। এবং এই অস্পষ্ট কোনো ঘোষণায় কেউ যদি ভুল বুঝে সেই জমিটা নেওয়ার জন্য কোনো স্টেপ নেয়, সেক্ষেত্রে কিন্তু ঘোষণাকারী দায়ী না, অর্থাৎ এস্টপেলটা কাজ করবে না। তাহলে এস্টপেল হতে হলে স্পষ্ট বিধান থাকতে হবে, কিন্তু সুস্পষ্ট বা নির্দিষ্ট বিশেষ বিষয়ে প্রযোজ্য হবে। আইন বিষয়ে প্রতিবন্ধ প্রযোজ্য নয় বা অকার্যকরী, এটা কিন্তু এমসিকিউ আসে যে কোন বিষয়ে প্রতিবন্ধ কাজ করবে না বা স্টপেল প্রযোজ্য নয় আইন বিষয়ে বা আইনের বিরুদ্ধে। 116, এই 115 ধারা থেকে বিগত সালে যে দু একটি প্রশ্ন আসছে, আপনারা যদি একটু পড়ে নেন ক্লাস শেষে বা ক্লাসের বিরতিতে, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল, আবার কি ধরনের প্রশ্ন আসতে পারে। দখলকারীর দখলকারীর অর্থাৎ যিনি সত্ত্ববান, অনুমতিক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধ, স্বকার্যজনিত বাধা। 116 ধারার বিষয় হচ্ছে স্বকার্যজনিত বাধা। ভাড়াটিয়া বা ব্যবহারকারী তার স্থলবর্তী প্রতিনিধি কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে শর্ত ছিল না, বা পরবর্তীতে কোনো সময় তা অস্বীকার করতে পারবে না। ধারাটির উদ্দেশ্য হচ্ছে প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তিতে সত্ত্ব অর্জনকে বাধাগ্রস্ত করা। মনে করেন একটা বাড়ির মালিক রহিম, এবং সেই বাড়িতে কামাল নামে এক ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে উঠেছেন, এবং 10 বছর 15 বছর ধরে তিনি ভাড়া থাকছেন। এখন 15 বছর ধরে তিনি ওখানে আছেন, মালিক হয়তো বা আসে না, বা ভাড়াটা মালিকের যেখানে বসবাস করেন সেখানেই যেই দিয়ে আসে ভাড়াটিয়া, বা অনলাইনের যুগ, ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং, বিকাশ বা
কোনো ব্যাংক অ্যাকাউন্টে হয়তো বা ভাড়াটা দিয়ে দেয়। তো এইভাবে 15 বছর কেটে গেছে। এখন 15 বছর ধরে সবাই দেখে যে এখানে কে থাকে, ওই ভাড়াটিয়া যে ব্যক্তি তিনিই থাকেন। এখন অনেকে মনে করতে পারে এই সম্পত্তির মালিক তিনি, ভাড়াটিয়াই। এই সুযোগ নিয়ে তিনি সেই সম্পত্তির দখল বলে মালিক সাজতে চায় যে আমি 12 বছরের অধিক দখল করেছি, এটা আমার অ্যাডভান্স পজিশন হিসেবে আমি মালিক হয়ে গেছি। এটা করা যাবে না। কি কারণে? কারণ আপনি ওখানে জোর করে প্রবেশ করেননি। অ্যাডভান্স পজিশন হতে হলে জোর করে দখল করতে হয়। আর এখানে কিন্তু জোর করে দখল করা হয়নি, কেননা যখন আপনি ভাড়াটে হিসাবে একটা বাড়িতে প্রবেশ করছেন তখন মালিকের অনুমতি নিয়ে, মালিকের সাথে মৌখিক বা লিখিত এগ্রিমেন্ট সাইন করে কিন্তু সেখানে প্রবেশ করছেন। অর্থাৎ এই সম্পত্তির মালিক যে একজন আছেন তাকে আবার নিয়মিত ভাড়াও দেন আপনি। এটা তাহলে স্বীকার করে নেওয়া হচ্ছে না? আবার মনে করেন একটা দোকান 5 বছরের জন্য একজন ভাড়া নিল, প্রতি মাসে 5,000 করে ভাড়া দেয়, 2 লক্ষ টাকা সিকিউরিটি দেয়। এখন 12 বছর পর যদি এই দোকানদার দাবি করে এই দোকানের মালিক আমি, তাহলে কিন্তু হবে না, কারণ মালিকের সাথে তার একটা এগ্রিমেন্ট আছে। এটা যদি হতো তাহলে সবাই কি করতো, 12 বছরের বেশি সময় ধরে ভাড়া থাকতো এবং সেই সম্পত্তিটা তার দাবি করতো। এটা যেন করতে না পারে, শুরুতে যে ভাড়াটিয়া স্বীকার করে নিল মালিকের সম্পত্তি যে এটা আপনার, আমাকে ভাড়া দেন, এই কারণেই এটা ইস্তপেলের মধ্যে পড়বে। এবং সেটা স্বকার্যজনিত বাধা, ইস্তপেলের একটা অংশ এটা, বিশেষ ক্ষেত্রে ইস্তপেল এটা। 117, বিনিময় পত্র বা বরাত চিঠি, যেটাকে বিল অফ এক্সচেঞ্জ, মনে করেন চেকের মতন। স্বীকৃতিদাতা, গচ্ছিত গ্রহীতা অর্থাৎ জামানত গ্রহীতা ও অনুমতিক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ, এটা দেওয়া আছে 117। এখন 117 থেকে প্রশ্ন এভাবে আসতে পারে যে বিল অফ এক্সচেঞ্জ সংক্রান্ত প্রতিবন্ধ কত ধারার বিষয়বস্তু, বা ব্যবহারকারীর প্রতিবন্ধ কত ধারার বিষয়বস্তু, বা বিনিময়পত্র সংক্রান্ত প্রতিবন্ধ কত ধারার বিষয়বস্তু, তখন 117 ধারার কথা বলতে হবে। 117 ধারার এত ডিপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। জাস্ট বিষয়বস্তু এবং কত ধারা এটা মনে রাখতে হবে। এরপরে চলে যাই আমরা নবম অধ্যায়, 118 থেকে 134। পুরোটাই হচ্ছে সাক্ষীর যোগ্যতা। 118 থেকে 134 যতগুলো সেকশন আছে সবগুলোই সাক্ষীর যোগ্যতা আলোচনা করে। বিগত সালে একটি প্রশ্ন এসেছে, নিচের কোন ধারায় সাক্ষীর যোগ্যতা বিষয় আছে? উত্তর ছিল হচ্ছে, অপশনে ছিল 120 ধারা। 120 ধারা কি বলা হচ্ছে? স্বামী বা স্ত্রী সাক্ষী, অর্থাৎ স্বামী বা স্ত্রী পরস্পরের পক্ষে বা বিপক্ষে সাক্ষী হিসেবে যোগ্য কিনা। তার মানে 120 সাক্ষীর যোগ্যতা নিয়ে তো কথা বলে। তাহলে 118 থেকে 134-এর মধ্যে শুধুমাত্র 120 এই সেকশনটা ছিল, তাই উত্তর 120 হয়েছে। তার মানে অধ্যায়ের যে রেঞ্জ, সেখান থেকে প্রশ্ন হয়েছে। 118, যে সাক্ষ্য প্রদান করতে পারে, কার মানে কে সাক্ষী হতে পারে, কার সাক্ষী হওয়ার যোগ্যতা আছে। 118 ধারার বিষয়বস্তু হচ্ছে এটা। যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সকল ব্যক্তি, তার মানে কাউকে যদি প্রশ্ন করা হয় সেটা বুঝে, সেটার যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেটা ইশারাতেই হোক বা লিখিতভাবে হোক, আদালতে দাঁড়িয়ে সে মুখে কথা বলতে পারে না, বা বোবা মানুষ, সে লিখে বলে দিল বা ইশারায় বলে দিল। সে অল্প বয়স্ক শিশু, 3 বছর বয়স, 3 বছর বয়সের কোনো শিশু এমন একটা ঘটনা দেখে ফেলছে যে সে আতঙ্কে আছে, কিন্তু আদালতে এসে সে সাক্ষী দিচ্ছে। তাকে সেইভাবে প্রশ্ন করা হচ্ছে, সেই শিশু যেন বুঝতে পারে যে কি প্রশ্ন করা হচ্ছে। তখন শিশু বুঝে যদি উত্তর দিতে পারে ভাঙা ভাঙা কথায় বা কোনোভাবে, এবং সেটা যদি বুঝতে পারে সবাই, কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যদি বোধগম্যের মধ্যে পড়ে, তাহলে আদালতও নিশ্চয় বুঝতে পারবেন। আদালত তো বিজ্ঞ মানুষ, অ্যাডভোকেটরা বুঝতে পারবেন, বাদী বিবাদীর। তাই বলা হচ্ছে অল্প বয়স্ক শিশু, অতি বার্ধক্য, 100 বছর, 105 বছর, 120 বছর বয়সের অতি বৃদ্ধ ব্যক্তি আদালতে এসে সাক্ষী দিচ্ছে। যদি তার বোধ শক্তি কমে গেছে, তারপরেও তিনি বুঝে যদি উত্তর দিতে পারেন, তাও তিনি সাক্ষী হতে পারবেন। তার মানে কে সাক্ষী হতে পারবে, এখানে কিন্তু বয়সের কোনো সীমা দেওয়া নাই, কমও দেওয়া নাই, বেশিও দেওয়া নাই। দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি, মানসিক ব্যাধিগ্রস্ত বলতে তিনি মানে মানসিক ভারসাম্যহীন কিছুটা, সহজ সরল ইডিওট টাইপের মানুষ, তারপরেও হয়তোবা কোনো পাগল মানুষ যদি হয়, তারপরেও হয়তোবা কোনো কিছু যদি তিনি দেখেন, তিনি হয়তোবা কোনো কিছু ইঙ্গিত দিতে পারেন। নিশ্চয় তার কথার উপর ভিত্তি করেই একমাত্র
এই পাগলের সাক্ষীর মাধ্যমে কিন্তু কোনো আসামিকে সাজা দিবে না বা মামলার সিদ্ধান্ত হবে না। পাশাপাশি আরো সাক্ষীদের ম্যাচটা করতে হবে তার কথার সাথে, তাহলে হয়তো বা আদালত চিন্তা করবেন। কিন্তু একেবারে বদ্ধ উন্মাদ ব্যক্তি যদি হয়, তাহলে তো হয়তো বা তার একেবারে পাগল ব্যক্তির সাক্ষী হয়তো বা নাও নিতে পারে, বা এখানে কি ঘটনা ঘটেছে এই বিষয়টি তিনি বলতে পারছেন কিনা বা বলার মতো পরিস্থিতিতে কিনা, এটা বিবেচনা করবেন। সেটা অল্প বয়স্ক ব্যক্তি হোক, অতি বৃদ্ধ হোক, বা শারীরিক বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি হলেও আদালত সাক্ষী নিতে পারে। এটা আদালতের উপর নির্ভর করবে, নিতে বাধা নাই। সাক্ষ্য আইন 118 ধারায় এটা পারমিট দিচ্ছে, সাক্ষী হতে পারবে। মূল পয়েন্ট হচ্ছে এটা, যদি প্রশ্নের অর্থ বোঝার বোধ শক্তি থাকে, তাহলে মূল পয়েন্ট হচ্ছে এই ধারার বোধ শক্তি থাকে এরকম যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। তাহলে এখানে কিন্তু ব্যক্তি বলতে মানুষের কথা বলা হচ্ছে, হিউম্যান বিং। শুধুমাত্র মানুষ বা হিউম্যান বিং সাক্ষী হতে পারবে। কিছু কিছু সিনেমাতে দেখা যায় যে পোষা প্রাণী, তোতা পাখি, কুকুর, এনারাও আদালতে সাক্ষী হিসেবে কাজ করছে। তো এটা পরিস্থিতি হিসাবে হয়তোবা বিশেষ কোনো মামলায় হতে পারে যে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না, একটা পোষা কুকুর ছিল ভিকটিমের, সে এসে কোনো কিছু ইশারা করছে। আদালতে 5টা আসামি আছে, 5টার মধ্যে একজনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য কামড়াতে। তখন আদালত অনুমান করতে পারে, তাই বলে সেটা একেবারে গুরুত্ব সহকারে নিবে না, কিছুটা গুরুত্ব থাকতে পারে। তাহলে এখানে ব্যক্তি বলতে কিন্তু হিউম্যান বিং, কোনো প্রাণী পশু এরকম কিছু না। 119 বোবা সাক্ষী, তার মানে 118রই একটি ভিন্ন রূপ। যে সাক্ষী যদি বোবা হয়, কোনো কিছু বলতে না পারে, কোনো কিছু শুনতে না পারে। ডাম্প উইটনেস, ডাম্প বা বোবা ব্যক্তি শুনতেও পারে না, বলতেও পারে না। তাহলে তাকে যদি ইশারায়, তাদের তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, সাইন ল্যাঙ্গুয়েজ, লিখে বা ইশারার মাধ্যমে যদি বোঝাতে পারে, তাকে প্রশ্ন করা হলো, একজন বোবা ব্যক্তি আদালতে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে, তাকে ইশারায় প্রশ্ন করা হচ্ছে, অথবা সে পড়াশোনা জানে, লিখে তাকে দেখানো হচ্ছে, বলেন তো এই আপনার বাড়িতে চুরিটা কে করেছে, আপনি কি দেখেছেন? সে ইশারা করলো মাথা নাড়িয়ে, হ্যাঁ দেখেছি। কে বলেন তো? তখন হয়তোবা দেখিয়ে দিচ্ছে যে উনি, বা হয়তোবা লিখে বলে দিচ্ছে যে মিস্টার এক্স। বা প্রকাশ্য আদালতে হতে হবে, এটা কিন্তু আবার প্রকাশ্য আদালতে লিখে কিন্তু আদালতের বাইরে দিলে হবে না, আদালতের উইটনেস বক্সে দাঁড়িয়ে দিতে হবে। আচ্ছা, কোনো বোবা সাক্ষী যদি উইটনেস বক্সে দাঁড়িয়ে কোনো কিছু লিখে দিয়ে দেয়, এটাকে লিখিত সাক্ষ্য বলা যাবে না, এটাকে বলতে হবে মৌখিক সাক্ষ্য। তাহলে কোন লিখিত সাক্ষ্যটিকে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হয়? খুবই একটি টেকনিক্যাল কোশ্চেন হতে পারে, যে লিখিত সাক্ষ্য কিন্তু মৌখিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। এটা 119 ধারার বিধান মতে বোবা সাক্ষী যখন কোনো কিছু লিখে বা ইশারায় আদালতে প্রকাশ করে, তাহলে সেটা লিখিত সাক্ষী না বা ডকুমেন্টারি এভিডেন্স না, সেটা ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষী হিসেবে গণ্য করা হবে। কারণ সে যেহেতু মুখে বলতে পারছে না, মুখের কথাটাই ইশারায় বা লিখিত আকারে দিচ্ছে, তাই এটা তার মুখের কথা হিসেবে বিবেচিত হবে, মৌখিক সাক্ষী বা ওরাল এভিডেন্স হিসেবে গণ্য হবে। 119 ধারা খুবই টেকনিক্যাল একটি সেকশন, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। আমরা আলোচনা করছিলাম 119 ধারা। 119 ধারাতে বলা হচ্ছে যে বোবা সাক্ষী, এটা শেষ করেছে 120 ধারা। 120 ধারায় স্বামী অথবা স্ত্রী সাক্ষী দেওয়ানি মোকদ্দমায় অথবা ফৌজদারি মোকদ্দমায় উভয় ক্ষেত্রে, মানে সিভিল মামলা হোক বা ক্রিমিনাল মামলা হোক, উভয় ক্ষেত্রে পরস্পরের পক্ষে এবং পরস্পরের বিরুদ্ধেও সাক্ষী হতে পারবে। একজন স্বামী তার স্ত্রীর পক্ষে সাক্ষী দিতে পারবে, আবার তার বিরুদ্ধেও সাক্ষী দিতে পারবে। যৌতুক মামলায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয়, তো দিয়ে যৌতুক মামলায় স্বামীর সাজার ব্যবস্থা করে। 121 জজ ও ম্যাজিস্ট্রেটগণ ঊর্ধ্বতন আদালতের নির্দেশ ব্যতীত, যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, সবাই কিন্তু জেলা জজের অধস্তন। এবং এই 3 প্রকার আদালতের উপরে আছে ঊর্ধ্বতন হিসেবে জেলা জজ। তাই এই বিচারক যদি ইনারা সাক্ষী দিতে যায় কোনো মামলায়, তাহলে কিন্তু জেলা জজের অনুমতি লাগবে। বিচারকালে নিজেদের আচরণ
বা জ্ঞাতসারে বিচার করাকালীন কোনো কিছু যদি জানতে পারেন, জ্ঞাতসারে বলতে জানতে পারা, জ্ঞাতসারে আসা বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন, যদি ঊর্ধ্বতন আদালতের নির্দেশ না থাকে। বিচারকালে অন্যান্য বিষয় বা ঘটনা ঘটলে সে সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন। 122, বিবাহ বলবৎ থাকাকালে যোগাযোগ। এমন বার্তার বিষয়বস্তু প্রকাশ করতে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা যাবে না। মনে করেন হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আছে, তার মানে তারা স্বামী স্ত্রী আছে। এখন একটা মামলায় হাজবেন্ড অপরাধী, এখন ওই মামলায় স্ত্রীকে এমন প্রশ্ন করা যাবে না যেটাতে তার স্বামীকে আসামি বা দোষী হিসাবে নির্দেশ করবে, দোষী মর্মে গণ্য করবে। তার মানে স্বামীকে জোর করে স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রীকে জোর করে স্বামীর বিরুদ্ধে সাক্ষী হতে বলা যাবে না। কারণ স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস করে কিন্তু অনেক গোপন কথা বলতেই পারে, এবং এই গোপন কথা যদি কোনো স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রী স্বামীর বিরুদ্ধে যদি প্রকাশ করে দেয়, তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক বা সংসারই নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই কারণেই বৈবাহিক সম্পর্কের বা সংসার ভেঙে যেন না যায়, সেটাকে অটুট থাকার জন্য কিন্তু দাম্পত্য জীবনের গোপনীয়তা রক্ষার জন্য 122 ধারা রক্ষা কবচ হিসেবে কাজ করে। পয়েন্টগুলো পড়লে বুঝতে পারবেন। কিন্তু যখন বাধ্য করা যাবে, ব্যতিক্রম, বিবাহিত ব্যক্তিদের উক্ত স্বামীর স্ত্রীর মধ্যে মোকদ্দমা, মানে পরস্পরের মধ্যে মোকদ্দমা, যেমন স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, নারী শিশু আইনে মামলা করে, যৌতুক আইনে মামলা করে, বা স্বামীও স্ত্রীর বিরুদ্ধে যদি মামলা করে কোনো, তাহলে তো সেটা করা যাবেই। একজন অপরজনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলে, একজন অপরজনের বিরুদ্ধে অপরাধ, মনে করেন একজন ভিকটিম আরেকজন আসামি, সেই ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফদের মধ্যেও প্রশ্ন করা যাবে নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ক্রমে। যদি অনুমতি যায়, হ্যাঁ প্রশ্ন করেন আমি উত্তর দিব, সেক্ষেত্রে কিন্তু আবার প্রশ্ন করা যাবে। তাহলে মূল যে পয়েন্ট বাধ্য করা যাবে না সেটাই তো হলো। কারণ নিচের যে তিনটা পয়েন্ট আমরা দেখছি, এটা এটা কিন্তু বাধ্য করা হচ্ছে না। 123, রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। অপ্রকাশিত সরকারি দলিল হতে প্রাপ্ত তথ্যের বিষয়ে, যেটা এখনো গেজেট আকারে পাবলিশ হয়নি, সরকার প্রকাশ করেনি অফিসিয়ালি, সেইটা কাউকে, ওই তথ্যের দায়িত্ব একজনের কাছে আছে, সেইটা প্রকাশে তাকে বাধ্য করা যাবে না। কোথায়? সাক্ষী হিসাবে আদালতে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হলো যে হ্যাঁ আপনার কাছে তো এটা জমা আছে, বলেন 1 সপ্তাহ পরেই তো সেটা পাবলিশ হবে, তার মানে তো সবকিছু রেডি, বা আগামীকালকেই তো পাবলিশ হবে, সবকিছু রেডি, আপনি বলেন এটা। এটা বলা যাবে না, কারণ এখানে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি দরকার। তিনি অনুমতি দিলে সম্ভব, না হলে সাক্ষ্য প্রদান করা যাবে না সে বিষয়ে। এই ধারাটি একটি নীতির উপর প্রতিষ্ঠিত, সেটা কি? স্যালুস পপুলিস্ট সুপ্রিমা লেস। সর্বোচ্চ আইন হচ্ছে গণকল্যাণ ও গণস্বার্থ। মানে সরকারি কোনো কিছু বিষয় যদি প্রকাশ করে দেয়, তাহলে জনগণের ক্ষতি হতে পারে না এটা? আহ, জনগণের ভেতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এবং সেই গেজেটটা হয়তো বা অফিসিয়ালের পাবলিশই না হতে পারে, বিতর্কের সৃষ্টি হতে পারে। 124, সরকারি বার্তার আদান প্রদান। জনস্বার্থপন্থী বিষয়ে গোপন তথ্য প্রকাশে সরকারি কর্মকর্তাকে বাধ্য করা যাবে না, বাধ্য নয় সরকারি কর্মকর্তা। 125, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ, গোপন সংবাদ বা পুলিশের সোর্স সম্পর্কে তথ্য। দেখবেন জিআর মামলায় শুরুই হয় যে অমুক জায়গায় আমরা অবস্থান করছিলাম, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারলাম যে অমুক স্থানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইয়া রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছাইলে, অপরাধী পালাবার চেষ্টা করিলে তাকে আটক করি। এই তো জিআর মামলার, ম্যাক্সিমাম মামলার, মাদক মামলার মামলার বর্ণনা এভাবে শুরু হয়।
তো এই যে কে গোপন সংবাদ দিল, আদালতে যদি প্রশ্ন করি কোনো পুলিশকে, যে পুলিশ বাদী মামলা হয়, যে আচ্ছা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলেন, বলেন কে গোপন সংবাদ দিল, এই প্রশ্ন করা যাবে না। কিন্তু মানে যে সংবাদ দিল সে তো পুলিশের সোর্স। সোর্স মানে কি? পুলিশের হয়ে সে পুলিশকে ফোন করে তথ্য জানায়, এটাকে পুলিশের সোর্স বলা হয়, উৎস, তথ্যের উৎস। বা পুলিশের হিন্দিতে বলে খাবরি, খবরদাতা। তো ক্রাইম পেট্রোল বলে অনুষ্ঠান দেখলে দেখবেন যে যারা চোর, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, চোরের তথ্য চোরই দেয়। তো কিছু অপরাধী থাকে তারা আবার পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করে। তো কে তথ্য দিলে এই প্রশ্ন করা যাবে না। 125-এ তাদের সুরক্ষা কবচ দেওয়া হয়েছে কেন? কেউ যদি তথ্য বলে দেয় যে হ্যাঁ এই লাবলু এই তথ্যটা জানিয়েছে, তো লাবলু কোন লাবলু, পিতার নাম কি, কোথায় ঠিকানা, তাহলে এই যে আসামের লোকজন বা আত্মীয় স্বজন এই লাবলুকে কি এলাকায় বসবাস করতে দিবে? দিবে না। এই কারণে কে গোপন সংবাদ দিল সেটা গোপনই রাখতে হবে। এটা সাক্ষ্য আইনে বলে দিচ্ছে, না হলে বাস্তবে কেউ গোপন সংবাদ দিবেই না, পুলিশকে হেল্পই করবে না। কিন্তু হ্যাঁ, কিভাবে সংবাদ পেলেন? মোবাইল ফোনে সংবাদ পেয়েছি, এটা বল, এই প্রশ্ন করা যাবে। কিভাবে সংবাদ পেলেন এটা বলা যাবে, কে সংবাদ দিল সেটা বলা যাবে না। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা রাজস্ব বিভাগীয় অফিসারকে গোপন সংবাদের উৎস প্রকাশে বাধ্য করা যাবে না। উৎস বলতে ওই ব্যক্তির কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আদালতে যান এই বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার কথা। যারা মামলার জেরা শুনবেন, যারা শিক্ষানবিশ আছেন, আদালতে যান, জেরা শোনার চেষ্টা করবেন। জবানবন্দি জেরা শুনলে অনেক কিছু শেখা যায়। 126 পেশা সম্পর্কিত যোগাযোগ, উকিল মক্কেল। আমরা অ্যাডভোকেটরা কোন জিনিসটি প্রকাশ করতে পারবো না, কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো না? নিযুক্ত হয়ে, মানে একজন মক্কেলের পক্ষে আমি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হলাম, মানে ওকালতনামা স্বাক্ষর করে মামলা পরিচালনা করছি। মক্কেলের অনুমতি ব্যতীত মক্কেলের গোপন বিষয়ে সাক্ষ্য বা বিবৃতি প্রদান করা যাবে না। আমি অ্যাডভোকেট হিসেবে এই মামলাতে অথবা অন্য কোনো মামলায় আমার মক্কেলের গোপন তথ্য প্রকাশ করতে পারবো না। কারণ মক্কেল বিশ্বাস করে আমার কাছে বলেছে। আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করি যে কি সমস্যা বলেন। ক্রিমিনাল কেস হলে আসামি যদি আসে, আপনি কি অপরাধটি করেছেন কিনা আমাকে স্পষ্টভাবে ঘটনাটা খুলে বলেন। কিসের, কেন করেছেন, বা আদৌ করেছেন কিনা, করলেও আমার কাছে স্বীকার করতে হবে, না করলেও। কারণ স্বীকার করলে আপনাকে আমি হেল্প করতে পারবো, স্বীকার না করলে হেল্প করা সম্ভব হবে না। মানে উকিলের কাছে এবং ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করতে হয় না। ডাক্তারের কাছে গোপন করলে চিকিৎসা ভালো হবে না, আর উকিলের কাছে গোপন করলে ভালো আইনি সেবা দেওয়া সম্ভব হবে না, মামলা পরিচালনা করা সম্ভব ভালোভাবে হবে না। কারণ প্রকাশ করলো না, পরে যাই সাক্ষী প্রমাণে এমন একটা জিনিস চলে আসলো যেটা উকিল সতর্ক ছিল না। আর আগে থেকে উকিলকে বলে রাখলে ওই জায়গাটা সতর্ক থাকবেন উনি। আচ্ছা, তবে শর্ত হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসাবে যোগাযোগ এখন যা করেনি করবে। মনে করেন একজন মক্কেল উকিলের চেম্বারে এসে, মনে করেন আমি অ্যাডভোকেট, আমার চেম্বারে এসে একজন মক্কেল বলছে, স্যার আমার একটা শত্রু আছে, আমি পরিকল্পনা করছি আগামী 1 সপ্তাহ পর, আগামী রবিবারে তাকে আমি ওই জায়গায় ধরবো, ধরে পা ভেঙে দেবো। তাহলে এখনো কিন্তু আমি তার অ্যাডভোকেট হইনি, আমার কাছে এসে পরামর্শ নিচ্ছে যে, স্যার এই পা ভেঙে দিলে আমার কি হবে, কতদিনের মধ্যে জামিন করাতে পারবেন যদি মামলা হয়। এ ধরনের পরামর্শ অনেক সময় বাস্তবেও নিতে আসে, যে আমি মারবো কি হবে বলেন, কতদিন জেলে থাকতে হবে, আমার জেল হাজতে কতদিন থাকতে হবে, কতদিনের মধ্যে জামিন হবে, এই ধরনের পরামর্শ নিতে আসে। তখন সরাসরি বলি যে না, এটা করা যাবে না। এবং পুলিশকে যদি আমি বলে দিই এই মক্কেল, যে মক্কেল অপরাধ করতে যাচ্ছে, এই অপরাধটা আটকানোর জন্য পুলিশকে যদি ফোন করে বলে দিই, ওই এলাকার ওসিকে বা ওই যাকে মারতে যাচ্ছে তাকে যদি ফোন করে বলে দিই যে সাবধান থাকেন, এই ব্যক্তি কিন্তু আপনাকে মারার পরিকল্পনা করছে, এটা বলা যাবে। এবং আদালতে এটা প্রকাশ করা যাবে যে হ্যাঁ ওই ব্যক্তি, মনে করেন আমাকে বললো, আমি নিষেধ করলাম, তারপরেও রবিবারে যে ওই ব্যক্তি মেরে দিয়েছে। এখন এই মামলায় আমি আইনজীবী না, কিন্তু আমি জানতে পেরেছি, জানতে পেরে আমি নিজে থেকেই যদি ভিকটিমের পক্ষে সাক্ষী দিই আদালতে যে হ্যাঁ আমার চেম্বারে আসছিল, সে এই অপরাধটা করবে বলে আমাকে বলেছিল, তাহলে আমি সেটা প্রকাশ করতে পারবো।
নিযুক্তির পর মক্কেল অপরাধ বা প্রতারণা করলে সাক্ষ্য প্রদান করা যাবে। আবার মনে করেন আমাকে অ্যাডভোকেট করেই নিয়েছে, মামলা করে দিয়েছি। মামলা করার পরে গোপন বিষয় বলল যে রবিবারে আমি মারবো তাকে। আমি নিষেধ করার পরেও সে মেরে দিয়েছে। বা আমাকে এমন কিছু বলেছে, মনে করেন যে একটা চেকের মামলা আমার কাছে করতে আসলো। এখন চেকে লেখা আছে 10 লক্ষ টাকা। আমি বলছি যে আপনি কি 10 লক্ষ টাকা পাবেন? সে বলছে যে হ্যাঁ, আমি 10 লক্ষ টাকাই পাবো। পরে জানা গেল যে না, সে 10 লক্ষ টাকা পাবে না, 8 লক্ষ টাকা পাবে। 2 লক্ষ টাকা এক্সট্রা সে লিখেছে। বা পাবে 2 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা এক্সট্রা লিখেছে। বা পাবে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এক্সট্রা লিখেছে। মানে চেকে অতিরিক্ত টাকা সে লিখে নিয়ে আসছে আমার কাছে। তাহলে যেটা আমাকে বলেনি, মানে উকিলের সাথে প্রতারণা করা হলো। টাকা পাবে কম কিন্তু বেশি চেকে লিখা আছে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু পরে জানতে পারলে উকিল এই মক্কেলের গোপন বিষয় কিন্তু প্রকাশ করে দিতে পারে। কারণ মক্কেল যদি উকিলের সাথে সৎ না হয়, তাহলে ওই অসৎ মক্কেলের পক্ষে উকিল বা আইনজীবী মহোদয় বা অ্যাডভোকেটও কি থাকবে না, বিশ্বস্ত থাকবে না বা সৎ থাকবে না। তার মানে তার গোপন কথা প্রকাশ করে দিতে পারবে। 126 ধারা সেটাই বলছে। মানে এখানে 126 ধারায় পারবেও বলছে, আবার পারবে নাও বলছে, দুইটা বিষয়ে বলা আছে। ব্যাখ্যা হচ্ছে নিযুক্তি অবসান হওয়ার পরও মক্কেল উকিলের সাথে বিশ্বস্ত সম্পর্ক রেখেছে, প্রতারণা করেনি, অপরাধ করেনি। তাই অ্যাডভোকেট থাকা অবস্থাতে, মামলা পরিচালনা করা অবস্থাতেও যেমন সাক্ষ্য দেওয়া যাবে না। মামলা শেষ হয়ে গেছে, আসামি খালাস পেয়েছে বা আসামি সাজা হয়েছে, যাই হোক না কেন, সিভিল মামলার ক্ষেত্রেও হলো, মানে মামলা অবসান হয়ে গেছে আর উকিল নাই, মামলা রায় হয়ে গেলে তো ওকালতনামার কি কাজ শেষ। এখন এমন সাক্ষ্য প্রদান করা যাবে না। তার মানে নিযুক্ত অবসান হওয়ার পরেও, মানে অ্যাডভোকেট আর নাই, আমি তার আগে ছিলাম, 5 বছর 10 বছর আগে অ্যাডভোকেট ছিলাম, তখন আমি একটা বিষয় জেনেছিলাম। তবুও সাবেক মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে অ্যাডভোকেটকে। এটা রক্ষা না করলে কিন্তু পেশাগত যে গাম্ভীর্য সেটা নষ্ট হয়ে যাবে। যদি এরকম কেউ প্রকাশ করে, যে এই অ্যাডভোকেটের দুর্নাম হয়ে যাবে, যে মনে করেন যে অ্যাডভোকেট রহিমের কাছে মক্কেল আসে, গোপন সংবাদ, গোপন কোনো কিছু বলে, মামলা পরিচালনা করে। পরে 2-3 বছর পর ওই মক্কেলের কথা তিনি গীবত করে বেড়ান, এলাকায় রটিয়ে বেড়ান যে এই লোক খালাস পেয়েছে ঠিকই, আমি তাকে খালাস করেছি, কিন্তু এই আসলেই চুরি করেছিল। মক্কেল স্বীকার করেছিল যে আমি চুরি করেছি, আমাকে বাঁচান। তিনি ভালো উকিল, তিনি মামলা পরিচালনা করে এই প্রকৃত অপরাধীকে খালাস করেছেন এবং মোটা অঙ্কের টাকাও নিয়েছেন ফি। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু পরেও ওই চোরের কথা আবার এলাকায় বলে বেড়াচ্ছে, এই কিন্তু খালাস পেলেও এ কিন্তু চোর, একে আমি বাঁচাইছি। এই বলে যদি তিনি প্রচার চালান, তাহলে মক্কেলের গোপন কথা তিনি প্রকাশ করে দিচ্ছেন। এটা করলে কি হবে? ওই মক্কেলের কাছে আর, সরি, ওই অ্যাডভোকেটের কাছে আর মক্কেল আসবে? মানুষ তো বুঝবে যে এই লোক ভালো না। অ্যাডভোকেট ভালো কিন্তু বাস্তবে ইনি ভালো না, গোপন কথা প্রকাশ করে দেয়, দুর্নাম হয়ে যাবে। 127, দোভাষী প্রকৃতির ক্ষেত্রে 126 ধারার প্রয়োগ। দোভাষী বা উকিলের অর্থাৎ কৌশলীর কেরানি, মুহুরি, কর্মচারী, সাহায্যকারী, অ্যাডভোকেটদের সাথে একটা সেরেস্তায় যারা যারা থাকেন। মনে করেন অ্যাডভোকেট সাহেব একটা মামলা পেয়েছেন, আসামি হচ্ছে চায়না ভাষায় শুধু কথা জানেন, তাছাড়া কিছু জানেন না, চাইনিজ লোক বাংলাদেশে বসবাস করছে, অপরাধ করেছে, তার পক্ষে মামলা পরিচালনা করতে হবে। একজন চাইনিজ ভাষাভাষী জানা একজন ব্যক্তিকে লাগবে দোভাষী হিসাবে। তিনি চাইনিজও জানেন, বাংলাও জানেন, অথবা চাইনিজ এবং ইংরেজি জানেন। তাহলে উকিলের সাথে ইংরেজিতে কথা বলবেন, দোভাষী ইন্টারপ্রিটার। তো দোভাষীও তো মক্কেলের গোপন কথা জেনে গেল। তাই উকিলের সাথে যারা যারা থাকবেন কাজ করার জন্য, সহকারী, মুহুরি, বা টাইপ করার কাজে যিনি থাকবেন কম্পিউটারে, যাই হোক না কেন, জুনিয়র, তারা তো মক্কেলের গোপন কথা জেনে যাবেন। উকিলের মতোই 126 ধারা, 127 ধারার মাধ্যমে তাদের জন্য প্রযোজ্য। সবাইকেই মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে, শুধু উকিল না, উকিলের যারা সাথে থাকবে তারাও। 127 অনুসারে। 128, স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানের কারণে সুবিধা পরিত্যক্ত হয় না।
এখানে বলছে কোনো পক্ষ স্বেচ্ছায় সাক্ষ্য দিলে তার উকিল 126 ধারা দায় হতে মুক্ত হয় না। মনে করেন যে একটা গোপন কথা মক্কেল যেটা অ্যাডভোকেটকে বলেছিল, পরে ওই মক্কেল সেটা আদালতেই স্বীকার করে নিয়েছে। মনে করেন ওই যে রহিম সাহেবের কাছে চুরি কথা স্বীকার করেছিল, পরে আদালতে যে দোষ স্বীকার করে নিয়েছে, হ্যাঁ আমি চুরি করেছি, মামলা পরিচালনা করতে করতেই। তো এখানে আসামি যে অপরাধ করেছে, মক্কেল যদি নিজের কথা নিজে স্বীকার করেও নাই, তবুও উকিলকে তার গোপনীয়তা রক্ষা করে চলতে হবে, এটা বলা হচ্ছে। এটা পড়লে বুঝতে পারবেন, বাকিটা পড়ে নেবেন। 129, আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ প্রকাশ্যে বাধ্য করা প্রকাশে বাধ্য করা যাবে না। আইন উপদেষ্টা এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য কি, বা উকিলের মধ্যে পার্থক্য কি? মনে করেন চেম্বারে একজন চেম্বারে এসে পরামর্শ নিলেন, কিন্তু তিনি মামলা দিলেন না। মনে করেন আমার চেম্বারে একজন ব্যক্তি আসলেন, মামলা সম্পর্কে পরামর্শ করে চলে গেলেন, আমাকে আর মামলাটা দিলেন না। তাহলে এখানে আমি তার জন্য আইন উপদেষ্টা হিসেবে কাজ করব, লিগ্যাল অ্যাডভাইজার, নট অ্যাডভোকেট অর কৌশলী। লিডারও না, কৌশলীও না, অ্যাডভোকেটও হিসাবে আমি নিযুক্ত হলাম না যতক্ষণ না আমাকে মামলা দিচ্ছে, ওকালতনামায় সই হচ্ছে, ততক্ষণ আমি আইন উপদেষ্টা হিসেবে থাকছি। অ্যাডভোকেট হিসাবে লাইসেন্স পাওয়ার পরে আদালতে মামলা পরিচালনা করা যায়, ওকালতনামায় সই করা যায়, আবার নিজের সিল তৈরি করা যায়, নিজের ভিজিটিং কার্ড তৈরি করা যায়, আবার এফিডেভিট তৈরি করা যায়। লাইসেন্স পাওয়ার পরে, লাইসেন্স পাওয়ার আগে কেউ আদালতে মামলা পরিচালনা করতে পারবে না, ওকালতনামায় স্বাক্ষর করতে পারবে না, নিজের সিল তৈরি করতে পারবে না, ভিজিটিং কার্ড তৈরি করতে পারবে না, এফিডেভিট স্বাক্ষর করতে পারবে না। কিন্তু তিনি যদি লাইসেন্স হয়নি কিন্তু আইন গ্র্যাজুয়েট, যেমন আপনারা যারা ক্লাস করছেন সবাই ল গ্র্যাজুয়েট, 2 ইয়ার্স অথবা 4 ইয়ার ডিগ্রি আছে আপনাদের, অনার্স, এলএলবি অনার্স, মানে এলএলবি যারা পাশ করেছেন, 2 বছরের হোক আর 4 বছরের হোক, মাস্টার্স থাক বা না থাক, সবাই কি ল গ্র্যাজুয়েট বা লয়ার, আপনারা সবাই লয়ার। লয়ার হবে, আপনারা লয়ার হিসেবে সবাইকে পরিচয় দিতে পারবেন, কিন্তু অ্যাডভোকেট হিসেবে লাইসেন্স পেতে হবে। তাহলে যাই, যিনি লয়ার, আপনি, আপনার কাছে কেউ যদি আসে কোনো কিছু পরামর্শ নিতে, আপনি তো আইন জানেন, আপনি যদি পরামর্শ দেন তাহলে আপনি আইন উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন, কারণ আইন সম্পর্কে যিনি পরামর্শ দিবেন তিনি আইন উপদেষ্টা। মাঝখানে একটা ডিগ্রি থাকতে হবে। তো আপনার কাছে কেউ আসলো, আপনারা যারা ক্লাস করছেন তাদেরকে আমি বলছি যে আপনাদের কাছে কেউ আসলো, আপনারা পরামর্শ দিলেন, সেই ক্ষেত্রে 129 ধারা অনুসারে আপনিও কিন্তু সেই তথ্যটা আদালতে প্রকাশ করতে পারবেন না সাক্ষী হিসাবে। তার মানে আইন উপদেষ্টা আর অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য লাইসেন্সের, তাছাড়া একই। এখানে লাইসেন্স পাওয়ার পরে আমিও আইনি উপদেষ্টা হতে পারবো, কখন? যদি মামলা আমাকে না দেয়। তাহলে মানে আইন উপদেষ্টা লাইসেন্স সহ হতে পারে, লাইসেন্স ছাড়াও হতে পারে। আর অ্যাডভোকেট তো লাইসেন্স ছাড়া সম্ভব না। আশা করি ক্লিয়ার হয়েছেন। 132, সাক্ষীকে অপরাধে জড়িত করবে এই অজুহাতে উত্তর প্রদান হতে অব্যাহতি দেওয়া যাবে না। মানে এমন প্রশ্ন করা হচ্ছে যে প্রশ্নের উত্তর দিলে সাক্ষী অপরাধী হয়ে যাবে, তাহলে এই প্রশ্ন করা যাবে, সেটা বলা হচ্ছে। তার মানে সাক্ষী অপরাধী হয়ে গেলেও এই প্রশ্ন করা যাবে। 133, দুষ্কর্ম সহযোগী বা রাজসাক্ষী অ্যাকমপ্লিশ, সহযোগী অপরাধীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হতে পারবে একজন। একটা মামলায় 10 জন আসামি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, একজন বাকি 9 জনের বিরুদ্ধে এবং নিজের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা 10 জনই ছিলাম। সে 164 ধারায় জবানবন্দি দিচ্ছে। এখন তাকে বলা হয়েছে, সে তো মুখ খোলে না, কেউ মুখ খোলে না, পিটালেও মুখ খোলে না, রিমান্ডে নিয়ে গিয়ে। এখন কি উপায়? একজনকে অফার দিচ্ছে যে তুমি সবকিছু সবার কুকর্ম বলে দাও, কি কি ভাবে কি কি করেছো, আরো কেউ আছে নাকি বলো, তোমাদের দলে আর কে কোথাও থাকলে সেটা পুরো গ্যাংকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, তাহলে তোমাকে আমরা নিঃশর্ত ক্ষমা দিব। এই শর্ত যদি দেওয়া হয় তাকে বলা হয় রাজসাক্ষী। তো এখানে অ্যাকমপ্লিশ বলতে কি রাজসাক্ষী হতে পারে? না, অ্যাকমপ্লিশ বলতে কিন্তু রাজসাক্ষী না। অ্যাকমপ্লিশ বলতে স্বেচ্ছায় যদি অন্য সহযোগী যারা আসামি ছিল তাদের নাম বলে দেয় তাহলে সে রাজসাক্ষী না, কিন্তু শর্ত সাপেক্ষে ক্ষমা পাওয়ার আশায় এবং
প্রসিকিউশন বা পুলিশ বা আদালতের অনুমতিক্রমে আদালতের সাথে মৌখিক বা লিখিত চুক্তিতে যে হ্যাঁ আপনাকে খালাস করে দেওয়া হবে অন্যদেরকে ধরিয়ে দেওয়া হলে, অথবা আপনার সাজা কম হবে, সেক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে যদি তিনি সাক্ষী দেয় তাহলে তিনি রাজসাক্ষী। তাহলে অ্যাকমপ্লিশ বলতে কিন্তু রাজসাক্ষী নয়, দুষ্কর্মের সহযোগী মানে অ্যাকমপ্লিশ। তো শর্ত সাপেক্ষে যিনি সাজা পায়, সাজা থেকে কিছুটা রেহাই পায় বা পুরোটা রেহাই পায়, তিনি রাজসাক্ষী হতে পারেন। রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্যের উপর নির্ভর করে আসামিকে দণ্ড প্রদান করা হলে শুধুমাত্র এ কারণে দণ্ড অবৈধ হবে না। মানে রাজসাক্ষীর কথার উপর ভিত্তি করে সাজা দেওয়া হয়েছে, কিন্তু রাজসাক্ষীর কথার সাথে মিল আছে এরকম কোনো আলামত পাওয়া যায়নি, তার মানে পারস্পরিক বা সার্কামস্ট্যানশিয়াল এভিডেন্স ম্যাচ করে না সহযোগী বা রাজসাক্ষীর কথার সাথে, সেক্ষেত্রেও হয়তোবা আসামিকে দণ্ড দেওয়া যেতে পারে, আদালত নিজে থেকে দিয়ে দিলেন, তারপরেও এই দণ্ড অবৈধ হবে না 133 অনুসারে। 134 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এমসিকিউ প্লাস রিটেন প্লাস ভাইবার জন্য এবং বাস্তবেও। কি সাক্ষীর সংখ্যা? কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এতটুকুই বলা আছে। সাক্ষীর সংখ্যা কত? একটা মামলায় সাক্ষীর সংখ্যা কত হতে পারে? বাংলায় বলা আছে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আর ইংরেজিতে কি বলা আছে? ইংরেজিটা গুরুত্বপূর্ণ, ইংরেজিতে প্রশ্ন আসে, তাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। নো পার্টিকুলার নাম্বার মানে কোনো নির্দিষ্ট সংখ্যা নয়। অফ উইটনেস সাক্ষীর শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে প্রয়োজন, ফর দ্য প্রুফ অফ অ্যান ফ্যাক্ট, কোনো তথ্য বা কোনো মামলা, ফ্যাক্ট বলতে এখানে মামলাকে বোঝানো হচ্ছে। কোনো মামলায় কোনো কিছু বা কোনো ঘটনা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। এই হচ্ছে 134 ধারার মূল বক্তব্য। তাহলে কি মাত্র একজন বা প্রয়োজনে অনেক জনও হতে পারে কি সাক্ষী? একজন দিয়েও মামলা প্রমাণ হয়ে যেতে পারে। রেপ কেসের মামলা, ভিকটিম ছাড়া আশেপাশে কেউ ছিল না, চাক্ষুষ সাক্ষী ছিল না, ভিকটিমের কথাতে মামলা আসতে পারে। তবে এখানে মেডিকেল টেস্ট যেহেতু হয়, ডাক্তারও এখানে সাক্ষী চলে আসে। অব আবার যদি আসামিপক্ষ ডাক্তারকে জেরা করতে না চায়, শুধুমাত্র একমাত্র ভিকটিমের জবানবন্দি এবং ভিকটিমকে জেরা করেই কিন্তু মামলার রায় দেওয়া যেতে পারে। আবার কিছু কিছু মামলা আছে 10 জন, 20 জন, 30 জন, 50 জনের সাক্ষী হতে পারে। তার মানে মামলার পরিস্থিতির উপর বিবেচনা করে আদালত বা অ্যাডভোকেটরা চিন্তা করেন যে কতজন সাক্ষী দেওয়া উচিত। আমরা যখন ড্রাফটিং করি তখন চিন্তা করি এই মামলায় কতজন সাক্ষী দেওয়া উচিত। মামলার যদি মানে ডকুমেন্টারি এভিডেন্স বেশি থাকে তাহলে সাক্ষীর সংখ্যা কম হলেও হয়। তো ডকুমেন্টারি এভিডেন্স যদি কম থাকে তাহলে সাক্ষীর সংখ্যা বেশি দিই। আবার সিভিল মামলায় সাক্ষীরা ঠিকভাবে কথা বলতে পারছে না, তাহলে যত কম সাক্ষী দেবো তত ভালো, না হলে জেরাই অবস্থা খারাপ করে দিবে। আর যদি সবাই ঠিকভাবে বলতে পারে তাহলে বেশি সাক্ষী দেওয়া ভালো। দেখবেন এখান থেকে প্রশ্ন আসছে, 115 থেকে 134 অনেক প্রশ্ন আসছে বিগত সালে, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি, এগুলো পড়ে নেবেন। এবং আমার নোটের একটা ভালো বৈশিষ্ট্য কি, এটা আশা করি সবার জন্য উপকার হবে। দেখবেন 115 থেকে প্রশ্ন যেগুলো আসছে এক জায়গায় আছে, 116 থেকে, তারপর 118 থেকে, 118 থেকে, 118 থেকে অনেক প্রশ্ন আসছে। এই যে 118 থেকে, 118 থেকে অনেক প্রশ্ন দেখেন, তারপর 120, তারপরে 121, 126। তার মানে এটা বলতে পারি যে আমার নোটিস যেমন আপনি সেকশন বইয়ে সিরিয়ালে পান বা আমার নোটিস সেকশন সিরিয়ালে দেওয়া আছে, র্যান্ডম করা নাই, এলোমেলো করা নাই, তেমন এমসিকিউ গুলো সিরিয়ালে দেওয়া আছে। সালের প্রশ্ন যখন আপনার কোনো প্রশ্ন ব্যাংক থেকে পড়বেন বাজার থেকে কিনে, দেখবেন প্রশ্ন ব্যাংকে সালের প্রশ্ন কিন্তু সাল অনুসারে সাজানো আছে। তো সাল অনুসারে যখন সাজানো থাকবে 100, হয়তো বা লেটেস্ট প্রশ্নগুলো আগে বা পুরাতন প্রশ্নগুলো আগে। বার কাউন্সিলের প্রথম পরীক্ষা হয় 2012 সালে এমসিকিউ, আর জুডিশিয়ারির প্রথম পরীক্ষা হয় 2007 সালে। তো 7 সাল থেকে 24 সাল পর্যন্ত, আর 12 সাল থেকে 23 সাল পর্যন্ত এই প্রশ্ন যখন সিরিয়ালে পড়বেন তখন সেকশনগুলো আপনার মাথায় র্যান্ডমই ঢুকবে, জাম্প করবে। তো আমার নোটে এ এভাবে নাই, আমি অনেক কষ্ট করে এগুলোকে সাজিয়ে সেকশন ওয়াইজ সাজিয়ে দিয়েছি আপনাদের, সাল অনুসারে না। কারণ আপনাকে সেকশন অনুসারে আইনটা মনে পড়তে হয়, এই কারণে সেকশন ওয়াইজ যখন আমি
যে 18 ধারার যতগুলো প্রশ্ন ছিল, 118 ধারার সবগুলো এক জায়গাতে পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার এটা কিন্তু হজম করতে বা পড়তে সুবিধা হবে আশা করি। তো এইটা আপনারা এমসিকিউ কে যদিও আমি পড়ে দিই না, র্যাপিড রিভিশন ক্লাসে এমসিকিউ পড়বো, আপনারা এমসিকিউ পড়বেন, পড়ে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন যে স্যার এই এমসিকিউটা প্রশ্ন নিয়ে আমার কনফিউশন তৈরি হচ্ছে, হয়তো বা ভুল আছে, না হলে আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দেন। তো আমি বুঝিয়ে দেবো অবশ্যই। এরপরে আমরা চলে যাই পার্ট 8, 135 থেকে 167, সর্বশেষ পাঠ। তো এখানে দশম অধ্যায় 35 থেকে 166, তার মানে একটি মাত্র সেকশন সর্বশেষে আছে, মানে 11টা অধ্যায়, 11তম অধ্যায় একটি মাত্র সেকশন নিয়ে সাক্ষ্য গ্রহণ। এবার আমরা পড়বো, প্রথমে আমরা কি পড়েছি মৌলিক বিষয়, তারপরে 5 থেকে 55 পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় কোনটি কোনটি নয়, 56 থেকে 100 ধারা পর্যন্ত কি পড়লাম, সাক্ষ্যগুলো কেমন হবে, মৌখিক না লিখিত, লিখিত হলে প্রাথমিক না গৌণ বা মাধ্যমিক, এটসেট্রা এটসেট্রা, কোনগুলো সরকারি দলিল, কোনগুলো সরকারি দলিল নয়, মানে এভিডেন্স কোনগুলো হতে পারে, এভিডেন্সের পরিচয় জানলাম। তারপরে আমরা 101 থেকে 114 পর্যন্ত জেনেছি বার্ডেন অফ প্রুফ, মানে প্রমাণের দায়িত্ব কার কোনো কিছু। 115 থেকে 117-তে জানলাম এস্টপেল, এবং 118 থেকে শুরু করে 134 পর্যন্ত জানলাম কারা সাক্ষী হতে পারে, সাক্ষীর যোগ্যতা। এবার আমরা পড়বো 135 থেকে 166, সাক্ষ্য গ্রহণটা কিভাবে হবে। এই যে সাক্ষীরা আদালতে দাঁড়িয়ে উইটনেস বক্সে দাঁড়িয়ে যে সাক্ষী দিবে, সেটা তো একটা পদ্ধতি আছে। এটা তো আর মানে সিনেমা হল না, বা এটা কোনো যাত্রার মঞ্চ না যে যে কেউ যেভাবে এসে কোনো কিছু বললো, বা এটা কোনো সালিশ কার্য নাই যে এই কথা বলছে ও কথা বলছে বা ঝগড়া লেগে যাচ্ছে, এরকম না। তাহলে নিয়ম কারণ আছে, আদালত একটা পবিত্র জায়গা, সেখানে নিয়ম মেনে সাক্ষী সাক্ষ্য দিবে, জবানবন্দি হবে, জেরা হবে। তো এই নিয়মটা কি সেটা সাক্ষ্য আইন বলে দিচ্ছে, পদ্ধতি বলে দিচ্ছে। তো এখানে সাক্ষ্য আইন কিন্তু একটা পদ্ধতিগত আইন, আর এখানে প্রসিডিউরটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম, ক্রম বলতে কে আগে কে পরে, মানে অর্ডার, দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুসারে। এখানে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধিতে যদি সাক্ষ্য নেওয়া আসার বিষয়ে স্পষ্ট কোনো বিধান থাকে, তো 135 ধারা বলছে যদি দেওয়ানি কার্যবিধিতে থেকে থাকে তাহলে আমার আর কিছু বলার নাই। 135 ধারা নিজেকে স্যারেন্ডার করছে যে কার্যবিধি দুইটা আছে, দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি বা কোড অফ সিভিল প্রসিডিউর, আর ফৌজদারি বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ফৌজদারি বানানটা ঠিক করে নেবেন। তো যদি এই প্রসিডিউর বা কার্যবিধিতে থাকে তাহলে কার্যবিধি অনুসারে হবে, কার্যবিধিতে নিয়ম না থাকলে আদালতের বিবেচনায়, আদালত তখন চিন্তা করবে কি করে নিবে। তাহলে এটা দায়সারা একটা কি হলো, ধারা হলো। এরপরে চলে যাবে 136, কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা জজ নির্ধারণ করবেন। গ্রহণযোগ্যতা বলতে এই সাক্ষ্যটা অ্যাডমিট করবেন না করবেন না, তার মানে এটা লিখবেন কি লিখবেন না। জবানবন্দি দিচ্ছে সাক্ষী, আদালত লিখছেন আবার লিখছেন না, কোনো লাইন লিখতেও পারেন না লিখতেও পারেন, এটাকে বলে অ্যাডমিসিবিলিটি বা গ্রহণযোগ্যতা। আবার জেরা করা হচ্ছে, সব প্রশ্নের উত্তর বা সব জেরার কথা কিন্তু আদালত লিখে না, কিছু কিছু স্কিপ করে যায়, তার মানে যেটা অ্যাডমিট করার মতন সেটা অ্যাডমিট করবেন, অ্যাডমিট মানে গ্রহণ করবেন। সাক্ষ্য প্রদানের সময় তা কিভাবে প্রাসঙ্গিক তা প্রমাণের আদেশ উক্ত পক্ষকে প্রদান করতে পারেন। মনে করেন যে একটা কথা বলা হলো, এখন কিছুদিন আগে একটি চেকের মামলায় আমি জেরা করলাম, আপনাদের বলেছি। তো আমি মামলা থেকে একটু দূরে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, আসামিকে জিজ্ঞাসা করছে আপনি পেশায় কি করেন। তিনি বললেন, আদালতকে আমি প্রথমে বললাম স্যার আমি 2-3টা প্রশ্ন করব, যেটা প্রথমে মনে হতে পারে প্রাসঙ্গিক না, কিন্তু আমি 2টা প্রশ্ন করার পর 3য় প্রশ্ন যখন করব তখন বুঝতে পারবেন এটা কেন প্রাসঙ্গিক। অতএব আমাকে 2টি প্রশ্ন করতে দেওয়া হোক। আদালত বলল ঠিক আছে করেন। তা আমি যখন প্রশ্ন করলাম আদালত কিছু লেখেনি, জাস্ট কথাগুলো শুনলেন। যখন 3য় প্রশ্ন করলাম আমি, তখন তিনি বুঝতে পারলেন আগের 2টি প্রশ্ন প্রাসঙ্গিক। তখন তিনি বলল তাহলে ঠিক আছে, আগের প্রশ্নগুলোও আমি এবার লিখে নিচ্ছি, সেগুলো প্রশ্ন প্লাস উত্তর।
প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারলেই কেবল উক্ত সাক্ষ্য গ্রাহ্য হবে, নচেত নয়। এই যে 3 নম্বর প্রশ্ন করে আমি বুঝিয়ে দিয়েছি আগে দুইটি প্রশ্ন কিভাবে প্রাসঙ্গিক বা রেলিভেন্ট, তাই আদালত আগে দুইটি প্রশ্নও লিপিবদ্ধ করে নিলেন। 137, 137-এ কি দেওয়া আছে? 137-এ দেওয়া আছে তিনটা সংজ্ঞা। আমরা সংজ্ঞা পাই বা ব্যাখ্যা পাই তিন ধারার মধ্যে সাক্ষ্য আইনের। 137-এ আবার চলে আসছে কি সংজ্ঞা, কি কি? জবানবন্দি কাকে বলে? এক্সামিনেশন ইন চিফ, আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। মনে করেন একটি সিভিল মামলায় আমি বাদী পক্ষে, বাদী আছে, বাদী জন, বাদীর সাথে আরো সাক্ষী আছে, তো আমি যাক ডাকলাম, আমি নিয়ে আসছি আমার মামলার প্রমাণ করার জন্য, আমি কাঠগড়ায় দাঁড়িয়ে দিলাম এবং আমার পক্ষে সে সাক্ষী দিবে। তখন আমি দাঁড়িয়ে তাকে যদি বলি যে হ্যাঁ বলেন আপনার নাম কি, আপনার পেশা কি, তাকে বলতে যদি হেল্প করি, আচ্ছা কত সালে আপনি জমি কিনেছেন বলেন, তো বললো 1985 সালে। কার কাছ থেকে কিনেছেন? মিস্টার রহিমের কাছ থেকে। এই যে আমি বলতে হেল্প করছি, এটাকে কি জবানবন্দি নিতে হেল্প করছি আমি। তাহলে এটাকে বলে জবানবন্দি। তার মানে আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষী গ্রহণ। তাহলে আমি আহ্বান করছি সাক্ষীকে, এটা আমার সাক্ষী, আমার পক্ষে সাক্ষী দিবে, বাদী পক্ষে সাক্ষী দিবে। তাই মামলা প্রমাণের পক্ষে যিনি সাক্ষী দিবেন এবং তখন যদি দাঁড়িয়ে অ্যাডভোকেট হেল্প করে, এটা জবানবন্দি বলা হচ্ছে। অ্যাডভোকেট না থাকলে নিজে থেকেও জবানবন্দি দিতে পারে। জেরা বা ক্রস এক্সামিনেশন, জেরা বলতে কি? প্রশ্ন করা সাক্ষীকে কে করবে? বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। এবার আমার সাক্ষী, আমি জবানবন্দি নিয়ে বসে গেলাম বা দাঁড়িয়ে থাকলাম পাশে, বিবাদী পক্ষের আইনজীবী দাঁড়িয়ে গেলেন বা আসামি পক্ষের আইনজীবী দাঁড়িয়ে গেলেন। এবার আমার আসামিকে জেরা করা হচ্ছে, মানে প্রশ্ন করা হচ্ছে। বলেন যে এই জমির দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, কতটুকু সম্পত্তি, এই জমির পশ্চিমে কি আছে, মানে এমন জেরা করছে, কঠিন কঠিন প্রশ্ন করছে যেন উত্তর দিতে না পারে। তাহলে জেরার কাজ কি? আসামি যে কথা বলছে সেটা সঠিক নয়, মিথ্যা কথা বলছে, আসামির সত্যতা নষ্ট করে দেওয়া, বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দেওয়াই জেরার কাজ। পুন জবানবন্দি বা রি এক্সামিনেশন, জেরার পর আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা করা। এবার জেরা হয়ে গেল, জেরার পর যদি জেরাতে এমন একটা বিষয় আসছে যেটার ব্যাখ্যা দরকার, আদালত ভুল বুঝে থাকতে পারে আমার সাক্ষীকে, তো আমার সাক্ষীকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে জেরায়, তো আমি একটা পয়েন্ট যদি নিই, এটা ব্যাখ্যা দিয়ে দিলেই আমার আর্জির সাথে বা আমার কমপ্লেন্টের সাথে বা জিআর মামলা হলে এজাহারের সাথে ম্যাচ করবে, মামলা বাদী পক্ষ প্রমাণ করে ফেলবে, তখন আবার পুন জবানবন্দিতে দু একটা পয়েন্ট যুক্ত করা যেতে পারে। তাহলে 137 ধারায় তিনটা সংজ্ঞা পেলাম। এবার 138 ধারায় কি বলা হচ্ছে? সাক্ষ্য গ্রহণের ক্রম। সাক্ষ্য যে নেওয়া হবে, আগে কি জেরা নেওয়া হবে, না আগে পুন জবানবন্দি নেওয়া হবে, না আগে জবানবন্দি নেওয়া হবে, এটা বলা হচ্ছে। এই ক্রমটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। প্রথমে জবানবন্দি, তারপরে দেখেন তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তারপরে জেরা ইচ্ছামাফিক। জেরা ইচ্ছামাফিক কেন? কোনো সাক্ষী যদি, বিশেষ করে পুলিশ বাদী মামলা, জিআর মামলা, মাদকের মামলায়, এই মামলায় অনেক সময় পাবলিক সাক্ষী দুই তিনটা থাকে, তাদেরকে আবার বাদী ম্যানেজ করে ফেলে, মানে বাদীর সাথে কথা বলে, ভাই আমার পক্ষে সাক্ষী দিও, বিরুদ্ধে কিছু বলো না, এরকম ম্যানেজ করে ফেলে অনেক সময়। তখন ওই পাবলিক সাক্ষীকে জেরা করার দরকার নাও হতে পারে। আবার কিছু কিছু সাক্ষী আছে যে একই কথা বলছে, যে PW1 যা বলেছে PW2 তা বলবে, তখন PW1 কে জেরা করা থাকলে PW2 কে আর জেরা করার দরকার হবে না। তার মানে জেরা করাটা কিন্তু অপশনাল, কিন্তু জবানবন্দি দেওয়াটা অপশনাল না, কম্পালসারি। জবানবন্দি না দিলে কিন্তু মামলা ফেল। আমরা গতদিনই দেখেছি, কোথায় দেখেছি? 102 ধারায় দেখলাম যে যে পক্ষ যদি সাক্ষী দেওয়া না হয়, যে পক্ষ হেরে যাবে, তাহলে জবানবন্দি না দিলে মামলায় হেরে যায়, সেটা 102 ধারায় আমরা ইঙ্গিত পেয়েছি। কোন জবানবন্দি? এটাও ইচ্ছা মাফিক, অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম কোনটি, সঠিক ক্রম কোনটি? জবানবন্দি, জেরা, কোন জবানবন্দি? জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে হবে। জবানবন্দিতে গৃহীত বিষয়ের বাইরেও জেরা করা যাবে।
জবানবন্দিতে যেটা বলেছে সেটার বাইরেও জেরা করা যাবে, কিন্তু সেটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা যাবে না আদালতে। এই কারণেই তো এক 5 থেকে 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে, উকিলদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যে আপনারা এর বাইরে কথা বলতে পারবেন না, না হলে কথা বাড়বে, আদালতের সময় নষ্ট হবে। জেরাতে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন, কোন জবানবন্দিতে সে সকল বিষয়ের ব্যাখ্যা চাওয়া যাবে। জেরাতে কিছু কথা আসলো, কোন জবানবন্দিতে সে ব্যাখ্যা চাওয়া যাবে। তার মানে জবানবন্দির সাথে আরেকটু অ্যাড করা যাবে। কোন জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা করলে, এবার বাদী পক্ষ এসে রি এক্সামিনেশন করে কিছু নতুন বিষয় নিয়ে আসলো, তখন আসামি পক্ষ বা বিবাদী পক্ষ এসে বলবে যে উনি যেহেতু 2বার জবানবন্দি দিলেন, আমি জেরা 2বার করব, আরেকবার উঠবো আমি। তাহলে আদালতের অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ অর্থাৎ আসামি পক্ষ, আইনজীবী কি করতে পারবেন, অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবেন। এই শব্দটা মনে রাখবেন। দেখেন এখানে পুন জবানবন্দির ইংরেজিটা কি করা হয়েছে, আমি পিঙ্ক কালার হাইলাইট করছি। পুন জবানবন্দি পুন জবানবন্দির বা পুনরায় জবানবন্দির ইংরেজি করা হয়েছে রি এক্সামিনেশন। কিন্তু পুন জেরা বলে কোনো কিছু করা হয়নি এখানে, অধিকতরে জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন শব্দগুলো কিন্তু একটু ভিন্ন। আপনাদের মনে হতে পারে রি ক্রস এক্সামিনেশন, সাক্ষ্য আইনে বা আইন অঙ্গনে কোথাও রি ক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নাই, শব্দটা হবে ফার্দার ক্রস এক্সামিনেশন। তাহলে পুনরায় জেরা বা পুন জেরা বলে কিছু নাই, অধিকতর জেরা আছে। হ্যাঁ, তো আলোচনা করছিলাম 138 ধারা। 138 ধারায় বলছিলাম যে রি ক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নেই, বা পুনরায় জেরা বলে কোনো শব্দ নেই। অনেক সময় এই প্রশ্নটি আসতে পারে অপশনে, আপনাদের কনফিউজ করার জন্য। 139, দলিল পেশের জন্য আগত ব্যক্তিকে জেরা করা যাবে না। দলিল পেশ করার জন্য তলব করা হয়েছে। আমরা 66 ধারায় দেখলাম যে কাকে কাকে তলব করা যায়, 6 ক্ষেত্রে কোন ক্ষেত্রে তলব করা যায় না, সমন দেওয়ার দরকার হয় না, এরকম দেখছি। তো কেউ কাউকে দলিল পেশ করার জন্য, শুধু দলিল হাজির করার জন্য তলব করা হয়েছে, সমন দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। তো সে দলিল দিবে। তো এই দলিল দেওয়ার কারণে তাকে কি করা যাবে না, জেরা করা যাবে না, কারণ তিনি যেহেতু জবানবন্দি দিচ্ছেন না, জাস্ট দলিল পেশ করছেন। তো জবানবন্দি যতক্ষণ দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জেরা করার অধিকার তৈরি হয় না। আবারও বলছি, জবানবন্দি দেওয়ার পরেই জেরা করা যায়। কেউ যদি জবানবন্দি না দেয়, জবানবন্দিতে একটা শব্দও যদি না বলে, তাকে কিন্তু জেরা করা যাবে না। 140, চরিত্র সম্পর্কে সাক্ষী। চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও তার পুনরায় জবানবন্দি গ্রহণ করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। 141, ইঙ্গিত বাহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখান থেকে লিখিত প্রশ্ন আসে এবং বাস্তবেও আদালতে ভালো প্র্যাকটিস করার জন্য এই লিডিং কোশ্চেন বা ইঙ্গিত বাহ প্রশ্ন সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। আর্ট অফ ক্রস এক্সামিনেশন বা জেরা করার কৌশলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লিডিং কোশ্চেন বা ইঙ্গিত বাহ প্রশ্ন। এমন ভাবে প্রশ্ন করতে হবে যে যেমন উত্তর চাচ্ছি তেমন উত্তর যেন আমি পাই। ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে সাক্ষী এই কথাটা যেন মুখ দিয়ে উচ্চারণ করে। আমি বলতে চাচ্ছি, আচ্ছা বলেন তো, আসামি ওই সময় সবুজ কালারের শার্ট পরেছিল তাই না? সে কি বলবে, হ্যাঁ অথবা না? আমি চাচ্ছি সে বলুক সবুজ কালারের শার্ট পরেছিল, সবুজ রঙের শার্ট পরেছিল। তাহলে এখানে বাস্তবে আমি জানি, আসামির কাছ থেকে শুনে নিয়েছি, বা অন্যান্য সাক্ষীরা জবানবন্দিতে বলেছে যে, বা জেরাতে বলেছে যে আসামি কালো রঙের টি শার্ট পরেছিল বা কালো রঙের পাঞ্জাবি পরেছিল। তো অন্য আসামিরা বলছে কালো রঙের পাঞ্জাবি পরেছিল। আর একটা আসামিকে আমি প্রশ্ন করছি যে বলেন তো, আসামি সবুজ রঙের শার্ট পরেছিল তাই নয় কি? এখন আমি কিন্তু লিডিং কোশ্চেনের মধ্যে 2টা প্রশ্ন ভুল তাকে লিড করেছি কি, একটা বলেছি শার্ট কিন্তু আদত এটা পাঞ্জাবি হবে, আর দ্বিতীয়ত বলেছি কালার ভিন্ন হবে কালো, আমি বলছি সবুজ। তাহলে এই লিডিং কোশ্চেন দিয়ে আমি
সাক্ষীকে বিভ্রান্ত করতে চাচ্ছি, যেন সে অন্তত হয় শার্ট বা সবুজ দুইটার একটা অন্তত অ্যাডমিট করুক বা স্বীকার করুক। তাহলে কিন্তু কিছুটা এলোমেলো হয়ে গেল সাক্ষীদের কথাবার্তা। সংজ্ঞা, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে, তাহলে লিডিং কোশ্চেনের সংজ্ঞা বা ডেফিনেশন কত ধারায় আছে? সাক্ষ্য আইনের 181, সরি, সাক্ষ্য আইনের 141 ধারায় আছে। লিডিং কোশ্চেনের সংজ্ঞা বা ইঙ্গিতবাহ প্রশ্নের সংজ্ঞা আছে 141 সাক্ষ্য আইন। প্রশ্নকারী প্রশ্নের জবাবে যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তা ইঙ্গিতবাহ প্রশ্ন। যেমন আমি বলছিলাম আশা করছি সে সবুজ কালারের পোশাক বা সবুজ কালারের শার্টের কথা বলুক, তাই আমি বলছি এরকম। 142 ইঙ্গিতবাহ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না। বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন যদি করে, অবজেকশন জানায়, আই অবজেক্ট ইওর অনার, তাহলে কিন্তু লিডিং কোশ্চেন করা যাবে না। প্রয়োজন ছাড়া আপনারা নিজেদের মাইক বা বিশেষ করে ক্যামেরা অন করবেন না। আপনাদের ক্যামেরা অন করলে যখন কথা বলবেন তখন ক্যামেরা অন করতে পারেন, যখন আমি কথা বলার সুযোগ দিচ্ছি তখন ক্যামেরা অন করবেন। কিন্তু কথা যখন বলছেন না, শুধু শুনছেন, তাহলে শুধু শুধু ক্যামেরা অন করার দরকার নেই। ক্যামেরা অন করলে আপনাদের ফোন গরম হয়ে যাবে বেশি, আপনাদের ডেটা কনজাম হবে বেশি, এবং হয়তোবা আমি যে পজিশনে বসে আছি ফর্মালি, ফর্মালি বলতে একটা সিটিং পজিশন, ক্লাসরুমে যেভাবে বসা যায় এরকম, আমার পেছনে বা আমার বডি স্ট্রাকচার সবকিছু একটা ফর্মাল ক্লাসরুমের মতো দেখাচ্ছে হয়তোবা। কিন্তু আপনারা অনেকেই বেডরুমে বসে আছেন, অনেকে লুঙ্গি পরে বসে আছেন, অনেকে টি শার্ট পরে বসে আছেন, গরমের সময় অনেকে খালি গিয়ে বসে থাকেন, ছেলে মানুষের কথা বলছি, বা এই, গেঞ্জি পরে বসে থাকেন, যেটা স্যান্টু গেঞ্জির কথা বলছি, তখন একটু দেখতে ওট দেখায়। তাই আমি বলবো আপনারা ক্যামেরা অফ রাখবেন। আর যদি ঠিকঠাক ভাবে বসে থাকতে পারেন, তাহলে শীতকালে আবার লেপের মধ্যেও অনেকে শুয়ে থেকে ক্লাস করেন, এটা আমি দেখেছি। তো যদি ঠিকঠাক ভাবে ক্যামেরার সামনে এসে থাকতে পারেন, তাহলে ক্যামেরা অন করে কথা বলার সময় ক্যামেরা অন করবেন। তাছাড়া ক্যামেরা আপনাদের অন করার দরকার নেই। ইঙ্গিতবহ প্রশ্ন বা লিডিং কোশ্চেন কখনো অবশ্যই করা যাবে না, মানে পারমিশন নাই। বিরুদ্ধ পক্ষ আপত্তি যদি উত্থাপন করে, মানে আই অবজেক্ট ইওর অনার বলে, আদালতের অনুমতি ব্যতীত জবানবন্দি ও পুনরায় জবানবন্দিতে করা যাবে না। এখন আমি আমার সাক্ষী, আমি বাদী পক্ষে আছি, বাদী পক্ষ সাক্ষী দিচ্ছে, বাদী সাক্ষী দিচ্ছে। আমি বলছি এটা আপনি 1985 সালে সম্পত্তি কিনেছেন তাই না? বললে হ্যাঁ। আপনি রহিমের কাছ থেকে সম্পত্তি কিনেছেন তাই না? হ্যাঁ। কারণ আমি আমি জবানবন্দি পুরোটাই বলে দিচ্ছি, তিনি খালি হ্যাঁ না হ্যাঁ না এই করে যাচ্ছেন। তাহলে কি বাদীর জবানবন্দি ভালো হলো? হলো না। অপর পক্ষ তো বলবে না, এটা আপনি বলতে পারেন না। আপনি প্রশ্ন করেন যে কত সালে সম্পত্তি কিনেছেন, তার মানে এটা ওপেন কোশ্চেন, লিডিং কোশ্চেন করা যাবে না জবানবন্দি এবং পুনরায় জবানবন্দিতে। যে সকল বিষয়ে আদালত অনুমতি দিবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার লিডিং কোশ্চেন করা যেতে পারে। কোন কোন ক্ষেত্রে? এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু পিঙ্ক কালার দিয়ে দিই। যে সকল বিষয়ে আদালত অনুমতি দিবেন এগুলো বিষয়ে লিডিং কোশ্চেন করা যাবে, কোনো বাধা নাই। ভূমিকা মানে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, আপনার নাম কি? আপনার নাম রহিম তাই না? এই মামলার বাদী আপনি তাই না? 2 নম্বর বাদী, আপনি সকল বাদীর পক্ষে সাক্ষী দিচ্ছেন তাই তো? এগুলো হচ্ছে ভূমিকামূলক বা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টস। এই জবানবন্দি, এই কথাবার্তাগুলো বলতে সমস্যা নাই। অবিসংবাদিত, অবিসংবাদিত বলতে বিবাদী পক্ষের যে কথাতে কোনো আপত্তি থাকবে না, মীমাংসিত বিষয় বা কোনো স্বীকৃত বিষয়, যেটা আনডিসপিউটেড, মানে যেটা নিয়ে কারো কোনো কথা নাই। আমি বলছি এই যে আসামি আপনার স্বামী তাই তো? যৌতুক মামলায় আমি স্ত্রী বাদীকে জিজ্ঞাসা করছি, এই কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে এটা আপনার স্বামী তাই তো? তিনি বলেন হ্যাঁ। এটা একটা লিডিং কোশ্চেন, জবানবন্দিতে করছি। তো কাবিননামা তো দেওয়াই আছে যৌতুক মামলা ফাইলিং করার সময়, তার মানে আসামি পক্ষ তো স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ তারা পরস্পর স্বামী স্ত্রী। তাহলে এই প্রশ্নটা করলে সমস্যা নাই, তার মানে এটা একটা স্বীকৃত বিষয়। আবার আরেকটা সেকশন আছে যেখানে বলা আছে যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড, মানে যেই বিষয়টা স্বীকার করে নেওয়া হয়েছে সেইটা কিন্তু প্রমাণ করার দরকার নাই। এই কারণে পূর্বেই যদি কোনো কিছু আবার প্রমাণিত হয়ে থাকে সেটা আর নতুন করে প্রমাণ করার দরকার নাই যেহেতু,
তাই সেখানে লিডিং কোশ্চেন করা যাবে জবানবন্দি বা পুনরায় জবানবন্দিতে। তো পুনরায় জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে বা জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে কোন ক্ষেত্রে? এই যে পিঙ্ক কালার হাইলাইটেড জায়গাগুলো দেখবেন, এটা কিন্তু এমসিকিউ প্রশ্নে আসে। জুডিশিয়ারি 24 সালে এসেছিল। এরপরে আমরা চলে যাব 143। ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যেতে পারে, তাহলে ইঙ্গিতবহ প্রশ্ন কখন করা যেতে পারে? আমরা 141 থেকে শুরু হয়েছে ইঙ্গিতবহ প্রশ্নের সংজ্ঞা কাকে বলে, 142-এ কখন করা যাবে না, কোন ক্ষেত্রে আবার করা যাবে তার ব্যতিক্রমও দেখলাম পিঙ্ক কালার গুলো। 143-এ এসে আবার বলা হচ্ছে কোথায় করা যেতে পারে। এক কথা বলা হচ্ছে জেরার সময়। তাহলে জেরার সময় কিন্তু ইঙ্গিতবহ প্রশ্ন করা জায়গা ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে। কারণ ইঙ্গিতবহ প্রশ্ন না করলে তো জেরাই হবে না। জেরা করার সময় ইঙ্গিতবহ প্রশ্ন করেই বেশি জেরা করা হয়। তাহলেই আমি যেমন চাচ্ছি তেমন উত্তর আমি আশা বাদী পক্ষের বা অপর বিরোধী পক্ষের সাক্ষীর কাছ থেকে নিতে পারবো। তাহলে মামলায় আসামি পক্ষকে বা বিবাদীকে জেতানো সম্ভব হবে। তাহলে চলে গেল লিডিং কোশ্চিন এর বক্তব্য। এরপরে আমরা চলে যাব আরেকটি বিষয়, 45-100, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্টস ইন রাইটিং। জেরাই সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বৈপরীত্য প্রমাণ করা যাবে। এখানে আপনারা ব্র্যাকেটে লিখে নেন সিআরপিসি 161। 145 ধারার শেষে একটু জায়গা আছে না এখানে, ব্র্যাকেটে লিখে নেন ফৌজদারি কার্যবিধি 161 বা সিআরপিসি 161। সিআরপিসি 161 ধারায় বলা আছে যে পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা, সে এসআই হোক, ইবিআই হোক বা সিআইডি হোক বা ডিবি হোক, তিনি তদন্ত করবেন, তিনি সাক্ষীকে প্রশ্ন করে সাক্ষীর জবানবন্দি নেবেন। তো সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন 161, 161, সংক্ষেপে আমরা বলে থাকি 161, 164। তো এই যে 161, এখানে তদন্তকারী কর্মকর্তা বা সংক্ষেপে আইও, তিনি সাক্ষীকে কি করেন, প্রশ্ন করেন, এবং রহিম, করিম, রানা, এনারা কে কি বলেছে সেগুলো আবার কিন্তু চার্জশিটের সাথে অ্যাড হয়ে চলে আসে। কোথায়? জুডিশিয়াল নথিতে আদালতে জমা দেওয়া হয়। তো জুডিশিয়াল নথিতে যখন আসামি পক্ষের আইনজীবী দেখলেন যে মিস্টার রহিম এই পুলিশের জবানবন্দিতে একটা কথা বলেছিল, আমার একটা মামলায় যখন চার্জ হওয়ার পরে মামলায় মানে তদন্ত গিয়েছিল, সরি চার্জ না, তদন্ত গিয়েছিল সিআর মামলা, মানে কমপ্লেন্ট কেস সিআর মামলায় তদন্ত গেছে। তদন্তে যে 161 দ্বারা জবানবন্দি আসছে। তো মনে করেন মিস্টার এক্স জবানবন্দিতে বলছে যে এটা হচ্ছে ছিনতাইয়ের মামলা। ছিনতাইয়ের মামলা বলতে এখানে চুরির মামলা দেওয়া হয়েছে, 379 ধারা দেওয়া হয়েছে। তো জোর করে টাকার ব্যাগ, 5 লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে আমার আসামি, এভাবে বলা হচ্ছে। তো বাদী বলছে যে 3 নম্বর আসামি টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেছে। আর যে সাক্ষীগুলো জবানবন্দি দিয়েছে, এক সাক্ষী বলছে 1 নম্বর আসামি নিয়ে গেছে, আরেক সাক্ষী বলছে 5 নম্বর আসামি নিয়ে গেছে, আরেক সাক্ষী বলছে 2 নম্বর আসামি নিয়ে গেছে। তার মানে 161 দ্বারা জবানবন্দি পড়ার পর আমি দেখলাম যে খুব মজার করে রাখছে মামলাটা। মানে এখানে যিনি আয়ো তিনি বলছেন যে ঘটনার সত্যতা পাওয়া গেছে, তাই সমন গেছে, আসামিরা স্যারেন্ডার দিয়েছে আমার আসামি। কিন্তু আমি যখন লক্ষ্য করলাম 161 দ্বারা এই অবস্থা হয়ে আছে, সাক্ষীরা এক একজনের কথা বলছে যে টাকার ব্যাগ এ নিয়েছে, টাকার ব্যাগ ওই নিয়েছে। জাস্ট এই পয়েন্টটা আমি আদালতে তুলে ধরলাম এবং আমার বেল পিটিশনে ছিল আমার সকল সাক্ষীকে, সকল আসামিকে মানে আপোষ ছাড়াই, কন্টেস্টেই জামিন দিয়ে দিলেন। তো নিশ্চয়ই আমি এই পয়েন্টের উপর ভিত্তি করে যখন জেরা করব, মামলার যখন সাক্ষী হবে, তখন কিন্তু আমার আসামিরা খালাস পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো 145 ধারাতেই এটাই বলছে যে আমি 161 ধারায় সাক্ষী যেটা বলেছিল, এখন জবানবন্দি দেওয়ার সময় যেমন ওই সাক্ষী মিস্টার রহিম একটা কথা বললো যে 5 নম্বর আসামি টাকার ব্যাগ নিয়ে গেছে, কিন্তু যখন জবানবন্দি দিতে আসবে মামলার যে কমপ্লেন্ট বা অভিযোগে কিন্তু লেখা আছে 2 নম্বর আসামি
বাদীর বক্তব্য 2 নম্বর আসামি নিয়ে গেছে। তো ওই রহিম যদি এসে বলে 2 নম্বর আসামি টাকার ব্যাগ নিয়ে গেছে, তখন তো আমি ধরবো তাকে 145 ধারা অনুসারে, যে আপনি তো 161 ধারায় বলে রেখেছেন যে 5 নম্বর আসামি নিয়ে গেছে, কিন্তু এখন আবার এখন বলছেন যে আদালতে এসে দাঁড়িয়ে যে 2 নম্বর আসামি নিয়ে গেছে। তো আপনার ওই আগের কথাটা সঠিক ছিল না এখনকার কথা সঠিক? আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বললে কিন্তু আপনার সাজা হতে পারে। ভয় ধরাই দিলে কিন্তু সে, আমি যেমন বলবো তখন সে তেমন উত্তর দিবে। এটা কিন্তু একটা জেরা করার দারুণ কৌশল। তাহলে সবসময় আপনারা দেখবেন যে মামলায় 161 ধারা জবান মধ্যে আছে কিনা, সেটা সংগ্রহ করবেন, খুব ভালোভাবে স্টাডি করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 146, জেরায় আইনসঙ্গত প্রশ্ন। ইতিপূর্বে বর্ণিত প্রশ্ন ছাড়াও প্রশ্ন করা যাবে, যার দ্বারা বাদীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। সে সত্য বলছে না মিথ্যা বলছে। সাক্ষীর পরিচয় ও মর্যাদা সম্পর্কে জানা যায়। আপনি কি করেন, পেশায় কি করেন, এগুলো প্রশ্ন করে তার মর্যাদা জানা যায়, এবং তাকে ওই ধরনের প্রশ্ন করতে হবে। তার চরিত্রের প্রতি আঘাত করে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যায়। আপনি একটু আগে যেমন আমি বললাম যে আপনি 161 ধারায় এক কথা বলেছেন, এখন আবার আর কথা বলছেন, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। আপনি তাহলে এর আগে যে কথাগুলো বলছেন সবই মিথ্যা। এই বাদই আপনাকে নিয়ে আসছে টাকা দিয়ে, আপনি টাকা নিয়ে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এইভাবে তাকে একেবারে জঘন্য কথাবার্তা বলে, জঘন্য বলতে এটা ল পয়েন্টেই বলতে হবে যে জেরাই আইনসঙ্গত প্রশ্ন। এখানে জঘন্য বলতে আমি এই সেন্সে বলছি যে তার বিরক্ত লাগবে সাক্ষীর, সাক্ষীকে বিরক্ত ধরিয়ে দিয়ে তাকে কি মানসিকভাবে একটু বিব্রত করে দিতে হবে। বিব্রত করে দিলে কিন্তু সে এলোমেলো হয়ে যাবে। তখন বাদীপক্ষের আইনজীবী বা বাদী তাকে যা শিখিয়ে নিয়ে আসছে সব ভুলে যাবে সে, এবং সে যা জানে ততটুকুই বলবে। তখন বলে ফেলবে যে আসলে আমি কিছু জানি না, বাদী আমাকে নিয়ে আসছে তার পক্ষে সাক্ষী দিতে। তখন সে স্বীকার করে ফেলবে, তাহলে আপনার খেলা জমে গেল, মানে আপনার আসামি খালাস পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। শর্ত হচ্ছে ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টায়, রেপ বা অ্যাটেম্প টু রেপের মামলায় জেরায় ভিকটিমের নৈতিক চরিত্র বা পূর্বের যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না। নৈতিক চরিত্র বলতে এখানে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তার মানে সে বিবাহিত কিনা। যদি বিবাহিত হয়, এর আগে তার কয়টা বিয়ে হয়েছে, মহিলার 5-7টা বিয়ে হয়েছে, তার মানে তার চরিত্র কেমন। সমাজ তাকে এভাবে কিভাবে দেখবে যে মহিলার 5টা বিয়ে হয়েছে, বারবার তালাক হয়ে আবার বিয়ে হয়েছে, তাহলে তার নৈতিক চরিত্র সম্পর্কে একটা নড়বড়ে অবস্থা মানুষ ধরেই নিবে, আদালতও সেটা ধরে নেবে যে ভালো মেয়ে হলে এতবার বিয়ে হবে না, দুইবার বা সর্বোচ্চ 3বার হতে পারে, 5-6বার তো বিয়ে হবে না। একটা জায়গায় যে তো থেমে যাওয়া উচিত, যে না তার জীবনে আর সংসার হবে না। তারপরে কি তার দেহ ব্যবসার সাথে কোনো কানেকশন আছে কিনা, এগুলো খতিয়ে দেখতে পারে। তো এখানে বলছে যে এগুলো প্রশ্ন করা যাবে না, তবে আরো শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করা প্রয়োজনীয় হলে আদালতের অনুমতি নিয়ে করা যাবে। এই যে এখানে শর্ত এবং তবে শর্ত থাকে, যে মানে দুইটা শর্ত দিয়ে দিয়েছে, শর্ত আবার শর্তের বিপরীত শর্ত। এই দুইটা লাইন এই যে 2022 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়েছে, তার আগে ছিল না এটা। তাহলে ভিকটিম যিনি রেপ হয়েছেন, তাকে বা তার পক্ষে যারা সাক্ষী দিতে আসছে এখানে, তাদের প্রশ্ন করার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। বিশেষ করে ভিকটিম মানে যিনি রেপ হয়েছেন, সত্যিই তিনি রেপ হয়েছেন কিনা, না এখানে মিথ্যা মামলা করেছেন, এটার জন্য যদি প্রয়োজনীয় হয় অবশ্যই জজ সাহেব নিষেধ করবেন এই প্রশ্নগুলো করতে, বা প্রসিকিউশন পক্ষ বা পিপি মহোদয় পাবলিক প্রসিকিউটর নিষেধ করবেন। তারপরেও আসামি পক্ষের আইনজীবী এই প্রশ্ন করবেন যদি তার মনে হয়, এবং আদালতকে যদি সেটা দেখাতে পারেন যে হ্যাঁ এটা আমি জেরাই আইনসঙ্গত প্রশ্ন করছি, ল পয়েন্টে প্রশ্ন করছি। আইনসঙ্গত প্রশ্নকে মানে প্রচলিত ইংরেজি শব্দ দ্বারা ল পয়েন্টে কথা বলা বলা হয়। তো না, আমি এটা ল পয়েন্টে বলছি, প্রাসঙ্গিক কথা বলছি, দেখেন কি বেরিয়ে আসে, আমাকে 2-3টা প্রশ্ন করতে দেন। আসামি পক্ষের আইনজীবী এভাবে আদালতকে যদি কনভিন্স করে নেন, তাহলে পিপি মহোদয় বা বাদী পক্ষের আইনজীবী বাধা দিতে পারবে না, দিলেও কাজ হবে না। 147, যখন সাক্ষীকে উত্তর প্রদানে বাধ্য করতে হবে,
হোয়েন উইটনেস টু বি কমপ্লেট টু অ্যান্সার, মানে আপনি আহ, সাক্ষীকে প্রশ্ন করছেন, সাক্ষী উত্তর দিচ্ছে না, না আমি এটার উত্তর দিব না, তাকে বাধ্য করা যাবে। 149, যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা যাবে না। কোশ্চিন নট টু বি আস্কড উইথাউট রিজনেবল গ্রাউন্ড, কোনো যদি গ্রাউন্ড না থাকে, রিজনেবল মানে স্ট্রং গ্রাউন্ড না থাকলে প্রশ্ন করা যাবে না, এগুলো বলা হচ্ছে। তার মানে এখানে প্রাসঙ্গিকতার বিষয়গুলোকে আবার রিপিট করা হচ্ছে। 150, যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা হলে আদালতের কার্যপদ্ধতি। অ্যাডভোকেটকে নিষেধ করছে, লার্নেড এই প্রশ্ন আপনি করতে পারেন না, এই মামলার সাথে এটার কোনো কানেকশনই নাই। কানেকশন আছে কিন্তু তিনি কানেকশন দেখাতে পারছেন না, শুধু শুধু উনি আদালতে বকছেন। বকছেন বলতে আজাইরা কথাবার্তা বলছেন। আজাইরা কথাবার্তা আমাদের এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ শব্দটা ব্যবহার করলাম। এই শব্দটার কারণে আপনাদের মনে থাকবে 150 ধারা, যে এখানে যদি অযথা কথাবার্তা আইনজীবী বলেন, আদালতে সময় নষ্ট করেন, বিরক্তির উদ্বেগ হয় আদালতের, এবং অন্য পক্ষের আইনজীবী বিরক্ত হবেন, এখানে সাক্ষী বিরক্ত হবেন। সেক্ষেত্রে তারপরেও যদি এটা করতে থাকে বারবার একজন অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেটের মানে ল পয়েন্টে কথা বলা নিয়ে সমস্যা আছে, সাক্ষ্য আইনের দখলে সমস্যা আছে, গুড কমান্ড নাই। এখানে কোনো কিছু দখলে থাকা বললে গুড কমান্ড ইন এভিডেন্স অ্যাক্ট। তো ওই অ্যাডভোকেটের যদি গুড কমান্ড না থাকে, ভালো দখল না থাকে সাক্ষ্য আইনের উপরে, উনি ভালো বোঝেন না যে এরা কিভাবে করতে হয়, তাহলে এই ধরনের কথা বলবেন তিনি। তাহলে এই ধরনের কথা বললে তাকে আটকানোর উপায় কি? যে উকিল এমন প্রশ্ন করবেন, বারবার করবেন, তিনি পেশাগতভাবে যে হাইকোর্টের বা অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। হাইকোর্ট বলতে এখানে আমরা অ্যাডভোকেট, বাংলাদেশে একটাই হাইকোর্ট আছে। আর এই আইনটা তৈরি করা হয়েছিল ভারতীয় উপমহাদেশের জন্য। তার মানে এই আইনটা মোটামুটি হুবহু যখন ভারত এবং পাকিস্তান রাষ্ট্র দুইটি তৈরি হলো, ভারতও গ্রহণ করে, পাকিস্তানও গ্রহণ করে, তারপরে আমরা পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমরাও গ্রহণ করেছি। তাহলে এখানে যে হাইকোর্টের বলতে এখানে ভারতে কিন্তু একের অধিক হাইকোর্ট আছে। এক একটা স্টেট, এক একটা প্রদেশে এক একটা হাইকোর্ট আছে। আমাদের হয়তোবা শুনতে পাচ্ছি প্রতিটা বিভাগে এক একটা হাইকোর্ট হতে পারে, যেটা এক সময় জাতীয় পার্টির যিনি প্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব করতে চেয়েছিলেন, প্রতিটা বিভাগে হাইকোর্ট, মানে ডিসেন্ট্রালাইজ করতে চেয়েছিলেন এই রাজধানীর উপরে, ঢাকা শহরের উপরে চাপ কমানোর জন্য। প্রতিটা বিভাগীয় শহরে যদি হাইকোর্ট হয়ে যায় তাহলে চাপটা কমে যেত। তাহলে হাইকোর্টের আলাদা একটা বেঞ্চ, এক বা একাধিক বেঞ্চ থাকতে পারতো। এখানে মামলার সংখ্যার উপরে ডিপেন্ড করে যে কোন বিভাগ থেকে মামলা বেশি যাচ্ছে হাইকোর্টে, ওই বিভাগে সেই সংখ্যার তুলনায় এক বা একাধিক হাইকোর্টের বেঞ্চ দিয়ে দেওয়া যেত। হয়তোবা এটা বাস্তবায়ন হতেও পারে, হলেই ভালো হয়। অন্য কোর্ট তাহলে যে হাইকোর্টের বলতে এখানে আমাদের একটাই হাইকোর্টের, মানে ওই একটা হাইকোর্টের আন্ডারে আমরা সকল অ্যাডভোকেট। বা অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন, অন্য কর্তৃপক্ষ বলতে আমি অ্যাডভোকেট হিসেবে হাইকোর্টের আন্ডারে আমি কাজ করছি, আমি অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলের দ্বারা নিয়ন্ত্রিত, আমি অ্যাডভোকেট হিসেবে আমার যে লোকাল বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে, রাষ্ট্রীয় অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, তার আন্ডারে আমি কাজ করছি। তাহলে আমার মাথার উপরে তিনটা কর্তৃপক্ষ আছে। এক হচ্ছে খুব নিকটে আছে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, মানে লোকাল বার অ্যাসোসিয়েশন। 2 নম্বরে আছে বাংলাদেশ বার কাউন্সিল, একেবারে সেন্ট্রালে একটাই। তারপরে আরো যদি চিন্তা করতে যায় হাইকোর্ট আছে। তো এই তিনটা কর্তৃপক্ষ আছে, এই তিনটা কর্তৃপক্ষের যে কোনো একজনের কাছে আমার বিরুদ্ধে কি করে দিবে? আমার বিরুদ্ধে না, যিনি আদালতে যুক্তিসঙ্গত বা গ্রাউন্ড ছাড়া প্রশ্ন করবেন, অবান্তর প্রশ্ন করবেন, তার বিরুদ্ধে আদালত অ্যাকশন নিতে পারেন। আদালত চিঠি পাঠাই দিল তার বিরুদ্ধে। আমি বলতে শুনেছি একবার MM5 ছিলেন, ওনার নাম বলবো না, তো ওনার কোর্টে একটা আইনজীবী এরকম করছিলেন। তো উনি বলছেন যে লার্নেড আমাকে বেশি খেপাবেন না, তাহলে আমি কিন্তু কলম চালাই দিব। ওনার ল্যাঙ্গুয়েজ কি ছিল? যে আমি কলম চালিয়ে দিব। কলম চালিয়ে দেওয়ার অর্থ কি? ওনার বিরুদ্ধে কমপ্লেন করে দিবেন, হয় লোকাল বারে, না হলে বার কাউন্সিলে, অথবা হাইকোর্টে। এই যে এই শব্দটা ইউজ করলাম না, কলম চালিয়ে দেবো, এই কারণে আপনার এটা আরো মনে থাকবে। মামলাটির যাবতীয় পরিস্থিতি সম্পর্কে আদালত উক্ত কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন প্রেরণ করতে পারবেন। কে প্রতিবেদন দেবে? আদালত, কারণ আদালতকে বিরক্ত করছে, অনেকটা কন্টেম্পট অফ কোর্টের মতন। আদালতকে অবমাননার সমান এটা, একেবারে সমান না, তার নিচে। অবমাননা করলে তো সাথে সাথে সাজা দিতে পারবেন। 150,
সরি, 151। অশালীন ও কুৎসামূলক প্রশ্ন, ইনডিসেন্ট, ডিসেন্ট মানে তো শালীন, ইনডিসেন্ট মানে অশালীন, অ্যান্ড স্ক্যান্ডালাস কোশ্চেন্স করা যাবে না। 152, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন, সঙ্গত হলেও অকারণে আক্রমণাত্মক বা আকৃতি সম্পূর্ণ প্রশ্ন আদালত অবশ্যই নিষিদ্ধ করবেন। ইংরেজিটা আপনার একটু মনে রাখবেন, কোশ্চেন ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানোই, মানে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষীকে বিরক্ত করা, যার কোনো মানে লিগ্যাল পয়েন্ট নাই, ল পয়েন্ট নাই, তার মানে কোনো প্রাসঙ্গিক কথাবার্তা নাই, তাহলে এটা করতে দিবেন না। 153, সত্যবাদিতা পরীক্ষাকল্পে কৃত প্রশ্নের উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিষয়ে আদালতের সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে তার চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তো অস্বীকার করলে, সাক্ষীকে একটা প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা এই বাদী আপনার ভাই হয় তাই না, তাই বা আপনার ভাইয়ের পক্ষে মিথ্যা সাক্ষী দিতে আসছেন। এখন সাক্ষী যদি বলে যে না আমার ভাই না, তাহলে আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি না, তার মানে তিনি এটাকে যদি একবার অস্বীকার করেন তাহলে এই প্রশ্নটা রিপিট করা যাবে না, মানে বারবার জোর করা যাবে না তাকে, মানে গায়ে পড়ে কথা বলা যাকে বলে, যে জোর করে তার কাছ থেকে কথা আদায় করে নেবে, এটা করতে গেলে আদালত নিষেধ করবেন। পরবর্তীতে সে বিষয়ে আবার প্রশ্ন করা যাবে না, মানে রিপিটেড অ্যাটেম্প্ট নেওয়া যাবে না। 154, 154 খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন, খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ রিটেন ভাইভাতে আসে এবং বাস্তবে আদালতেও খুব কাজে লাগবে। নিজের সাক্ষীকে প্রশ্ন করা, বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস। আমি সাক্ষী খুব সুন্দর করে শেখালাম, সাক্ষী বললো হ্যাঁ স্যার আপনার পক্ষে আমি সাক্ষী দেব, বাদীর পক্ষেই সাক্ষী দেব, আমি আমি আসামিকে ফাঁসাই দিব। এবার আদালতে দাঁড়িয়ে এসে আমার সাক্ষী আমার বিরুদ্ধেই কথা বলে, তার মানে মামলায় যা লেখা আছে তার বিরুদ্ধে কথা বলে, মানে বাদী পক্ষের সাক্ষী আসামির হয়ে কথা বলছে। তাহলে বলতে পারে আসামির টাকা খেয়েছে সে গোপনে, তার মানে আসামি পক্ষে সে কাজ করছে, মানে ঘুষ খেয়েছে বা কোনো স্বার্থ আছে তার। তখন আমি বলবো এই একটা হস্টাইল, হস্টাইল মানে কি, শত্রু, বৈরী সাক্ষী, তার মানে তার যে কথা বলা উচিত তা না বলে সে বিপরীত কথা বলছে। তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে আমি বললাম যে এই মামলায়, এই মামলার বাদী কে, রহিম, এই মামলার আসামি কে, করিম। আচ্ছা, জবানবন্দিতে বলা আছে 161 ধারায় সাক্ষীর, আবার হয়তো বা কমপ্লেন্ট, সিআর মামলা, সিআর মামলাতে সাক্ষী দাবি করছিল যে সে বাদীর কথা মতো বলবে। এখন বলছে যে আসামি সকাল 10টায় এ অপরাধটি করেছে। এখন সাক্ষীকে প্রশ্ন করছে বলেন তো কয়টার সময় ঘটনা, সে ইচ্ছাকৃত বলছে রাত 10টা। আবার তারিখ বলতে বলছি, ইচ্ছাকৃতভাবে তারিখ ভুল বলছে। আসামির নাম বলতে বলছি, 10টা আসামি আছে, একটা আসামির নাম বলে বাকি 9 জনের নাম বলতে পারছে না, মানে ইচ্ছা করে মামলার সাক্ষীটাকে নষ্ট করছে, আসামির পক্ষে সাক্ষী দিচ্ছে। আপনি কি ঘটনা দেখেছেন? না আমি ঘটনা দেখিনি। তার মানে এটা কোথায় গেল, আসামির পক্ষে সে সাক্ষী দিচ্ছে, বাদীর বিরুদ্ধে চলে যাচ্ছে, মামলাটাকে নষ্ট করে দিচ্ছে। তখন আমি তাকে এখানে থামিয়ে আদালতকে বলতে পারি, ইওর অনার, আমি এনাকে হস্টাইল হিসেবে ঘোষণা করতে চাই বা বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করতে চাই। তাহলে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করলে তখন নিজের সাক্ষীকে নিজেই জেরা করা যাবে, তখন আর জবানবন্দি নিব না আমি। আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার জবানবন্দি নেওয়ার কথা ছিল, কিন্তু জবানবন্দি নিতে গিয়ে আসামি কি হয়ে গেছে, সোজা থেকে বাঁকা বাঁকা হয়ে গেছে, আসামি হয়ে গেছে বাঁকা। এবার আমি আঙ্গুল আর সোজা না রেখে আমিও আঙ্গুল করে দিব বাঁকা, মানে আসামিকে বৈরী ঘোষণা করে আসামিকে এবার জবানবন্দি না করে জেরা করব। এবার তাকে লিডিং কোশ্চেন, কড়া কড়া কথা বলে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করব, তার মানে সে মিথ্যা বলছে এবং আসামি পক্ষের দ্বারা প্রভাবিত হয়েছে, হয়তো বা টাকা নিয়েছে বা ঘুষ খেয়েছে বা আসামির সাথে কোনো আত্মীয়তার বা বন্ধুত্বর সম্পর্ক আছে। সত্য প্রকাশ করে দিলে তা যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধেও যায়, তবে এক্ষেত্রে সাক্ষী বৈরী হবে না। এখন যিনি বাদী পক্ষে সাক্ষী দিতে এসেও আসামি পক্ষে কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে তিনি সত্য কথা বলছেন, যদিও বৈরী সাক্ষী ঘোষণা করতে চাচ্ছি, তাও আদালত বৈরী সাক্ষী করতে দিবেন না, কারণ তিনি সত্য কথা বলছেন। যদি মিথ্যা মামলায় কোনো ভালো মানুষকে সাক্ষী দেওয়াতে নিয়ে আসা হয়, তাহলে তিনি তো মিথ্যা কথা বলবেন না, ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, তাহলে তাকে আর বৈরী করা যাবে না। তার মানে ইচ্ছাকৃতভাবে যদি আসামি পক্ষে কথা বলে তাহলে বৈরী করা যাবে।
যদি সে মিথ্যার আশ্রয় বা আসামি দ্বারা প্রভাবিত হয়ে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যদি সত্য কথা বলেন, সেটা যদি বাদীর বিরুদ্ধেও চলে যায়, তারপরেও মামলা হেরে গেলেও বৈরী করা যাবে না। তার মানে ওখানে তার জবানবন্দি স্টপ করে দিতে হবে। 155। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, পদ্ধতিটা কি? 20 মিনিট বললাম, কিন্তু সময় বেশি লাগছে কি কারণে? সাক্ষ্য আইনটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট ক্লাসগুলো কিন্তু রমজান মাসে পড়বে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। তখন কিন্তু এত লং ক্লাস নিব না, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ রমজান মাস। তাই সপ্তাহে 4 দিন ক্লাস হবে, কিন্তু হয়তোবা 40 মিনিটেই, প্রথম 40 মিনিটে ক্লাস শেষ হয়ে যেতে পারে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। আর সাক্ষ্য আইনটা একটু ডিপে যেতে হয়, একটু না বোঝালে কিন্তু হবে না। সাক্ষ্য আইন যদি ভালো বোঝেন, ভালো আইনজীবী হতে পারবেন। আর সাক্ষ্য আইন পড়াতে একটু ভালোও লাগে আমার। বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিযোগ করতে পারে যে সাক্ষী মিথ্যা কথা বলছে, ইওর অনার। কিভাবে? সাক্ষী বিশ্বাসের অযোগ্য এই বিষয়ে যারা জানে তাদের সাক্ষী দ্বারা, এই সাক্ষীকে সরিয়ে আরেকজন সাক্ষীকে নিয়ে আসা। এই ব্যক্তি শুধু মামলাতে সাক্ষী দিয়ে বেড়ায় টাকা নিয়ে, মানে এর পেশাই হচ্ছে অন্যের মামলায় সাক্ষী দেওয়া। অন্যের মামলায় সাক্ষী দিয়ে সে অর্থ উপার্জন করে, এটা কি ঠিক? অন্য সাক্ষীকে নিয়ে এসে এই সাক্ষীর সম্পর্কে আমি তথ্য নিচ্ছি, মানে মামলার যে বিচার্য বিষয় সেখান থেকে সরে এসে এবার সাক্ষী নিয়ে বিচার হচ্ছে। ঘুষ বা অন্যায় প্রলোভন প্রমাণ করে, মানে আসামির পক্ষ থেকে বা বাদী পক্ষ থেকে সে ঘুষ নিয়েছে বা কোনো প্রলোভন দেখিয়েছে, এটা প্রমাণ করে দিলাম। পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করে, ওই যে 161 ধারা 161-এ। আর জবানবন্দির সাথে অমিল। নারী ধর্ষণের বা ধর্ষণের প্রচেষ্টার, মানে রেপ অর অ্যাটেম্প টু রেপ মামলায় ভিকটিম, যিনি রেপ হয়েছেন তিনি তো আবার সাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে, সরি উইটনেস বক্সে দাঁড়াতে হয়। সাক্ষী যে দুশ্চরিত্রা তার সাক্ষ্য দেওয়া যাবে। আচ্ছা, একজন বলছেন যে 4 নম্বর যে পয়েন্ট সেটা কিছুদিন আগে ওমিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা আমি চেক করে আপনাদেরকে জানাবো ওমিট করা হয়েছে কিনা, 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, মহিউদ্দিন ভাই যেহেতু বলছেন, তার মানে উনি ব্যাচ 1-এর স্টুডেন্ট, ব্যাচ 1-এ মেবি বলছিলাম। তো এখানে 4 নম্বর মেবি ওমিট করা আছে, তারপর আমি দেখে আপনাদেরকে জানাবো। ক্লাস শেষে আমি মেসেজ দিয়ে দেব। আর ভিডিও যেহেতু হচ্ছে, ভিডিওটা এডিট করার সময় আমি লিখে দেব এডিটিং এ। 159, স্মৃতি পুনরুজ্জীবিত করা বা রিফ্রেশিং মেমোরি, এইটা আয়োর জন্য প্রযোজ্য, যিনি মামলার তদন্ত করেন। তদন্ত করার সময় অনেক কিছু তথ্য নিয়ে আসেন, অনেক মামলা তদন্ত করেন, সব মামলার বিষয় তার পুঙ্খানুপুঙ্খ আলাদা আলাদা মনে রাখা সম্ভব নয়। তাই তিনি আয়ও তার নিজের যে কেস ডায়েরি বা সিডি দেখে দেখে উত্তর দিতে পারবেন। সাক্ষী নিজের লেখা দেখে, অবশ্যই পুলিশ সাক্ষী হবেন, অন্যের লেখা দেখেও যা সে আগে পড়েছে ও সত্য বলে জানে, আদালতের অনুমতি নিয়ে দলিলের অনুলিপিও দেখতে পারেন। তবে শর্ত হচ্ছে আদালত অনুমতি প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে মূল দলিলটি পেশ না করার যথেষ্ট কারণ আছে। একজন বিশারদ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখে স্মৃতি জাগ্রত করতে পারবেন। এখানে আপনারা লিখে নেন এই 159-এর কোনো ফাঁকা জায়গায় আইও, মানে ইনভেস্টিগেটিং অফিসার, তারপরে ডক্টর, তারপর হ্যান্ড রাইটিং এক্সপার্ট, মানে যারা বিশারদ এক্সপার্ট, তারা যদি সাক্ষী দিতে আসে তারা দেখে দেখে সাক্ষী দিতে পারবে। এমসি দিয়েছেন, মেডিকেল সার্টিফিকেট যিনি, যে ডক্টর দিয়েছেন, যে সার্জন দিয়েছেন, সিভিল সার্জন, তিনি কিন্তু তার এমসি দেখে দেখে সাক্ষী দিতে পারবেন, তার হাতে রেখে তিনি সাক্ষী দিতে পারবেন। তারপরে পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন, তার পোস্টমর্টম রিপোর্টটা দেখে দেখে উত্তর দিতে পারবেন। কেমিক্যাল রিপোর্ট দিয়েছেন কোনো কেমিস্ট, তিনি সেই রিপোর্টটা দেখে দেখে উত্তর দিতে পারবেন। এটাকে বলে রিফ্রেশিং মেমোরি বা স্মৃতি পুনর্জীবিত করা।
161 স্মৃতি প্রণোদিত করার লক্ষ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। এখন আইও দেখে দেখে কোনো কিছু বলছে, বা কোনো বিশারদ বা এক্সপার্ট দেখে দেখে কোনো কিছু বলছেন, তাহলে আসামি পক্ষের আইনজীবীর কি ওটা দেখার সুযোগ আছে কিনা, সেটা বলছে 161। 159 ও 160 ধারায় বর্ণিত লিখন বিরুদ্ধ পক্ষ দেখতে পারবেন, সে সম্পর্কে সাক্ষীকে জেরাও করতে পারবেন। এখন উনি কোনো একটা পোস্টমর্টম রিপোর্ট বের করে বা একটা কোনো কিছু সিঁড়ি থেকে বের করে দেখে দেখে বলছেন, ওটা যদি সংগ্রহ না করে তার কাছ থেকে ভদ্রভাবে চেয়ে নেওয়া যাবে যে আমাকে দেন, আপনি কি দেখে বলছেন আমি দেখি। তো তিনি নিলেন, নিয়ে সেখান থেকে আবার তিনি প্রশ্ন করে সেখানে আবার ফেরত দিতে পারবেন। সাক্ষী পুলিশ ডায়েরি দেখে জবানবন্দি দিলে আসামের উকিল তা দেখতে পারবেন, সে সম্পর্কে জেরাও করতে পারবেন। 165 বিচারক কর্তৃক জিজ্ঞাসা করার বা কিছু পেশ করতে আদেশ দানের ক্ষমতা। আমরা জানি বিচারক কি চোখে কাপড় বেঁধে দাড়িপাল্লা ধরে থাকেন, এটা কি ন্যায় বিচারের স্যাম্বল। এবং তিনি নিজে কিছু দেখেন না, তার কাছে যা যা উপস্থাপন করা হয় তাই তিনি দেখেন। চোখে কালো কাপড় বাঁধা থাকে দেখবেন কিছু সিম্বল। এবং দাড়িপাল্লা বলতে সমান সমান, অর্থাৎ বাদী বিবাদী আসামি এবং অভিযোগকারী উভয় পক্ষে তিনি সমান কাজ করবেন, কারো পক্ষপাতিত্ব করবেন না। সাক্ষ্য আইনের 165 ধারা বলছে যে যদিও চোখে কালো কাপড় বাঁধা আছে বিচারকের, তারপরও বিচারক নিজ থেকে কোনো কিছু প্রশ্ন করতে পারবেন আসামিকে বা সাক্ষীকে। এটাকে বলা হয় জুডিশিয়াল ইনকুয়ারি বা জুডিশিয়াল কোয়েরি। জাজেস পাওয়ার টু পুট কোশ্চেন, নিজে থেকে প্রশ্ন করবেন। অ্যাডভোকেটরা তো জেরা করে, এবার বিচারক প্রশ্ন করতে পারবেন, 165 ধারায় তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। আদালত প্রাসঙ্গিক বিষয়ে বিশেষভাবে অবগত হওয়ার উদ্দেশ্যে, মানে কোনো কিছু তার জানতে ইচ্ছা হচ্ছে, সেক্ষেত্রে তিনি প্রশ্ন করতে পারবেন যে কোনো সাক্ষীকে, যে কোনো সময়, যে কোনো আকারে নিজ ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করতে পারবেন। তার আদালত, তিনি প্রশ্ন করলে কে বাধা দিবেন। প্রশ্ন করতে ও যে কোনো দলিল বা বস্তু পেশ করার আদেশ দিতে পারবেন, এতে পক্ষগণ কোনো আপত্তি করতে পারবেন না। আদালতের প্রশ্নের জবাবে সাক্ষী যা বলবে সে বিষয়ে আদালতের অনুমতি ব্যতীত জেরাও করা যাবে না। আদালত বা বিচারক, ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব প্রশ্ন করছেন, তো এখন আসামি পক্ষের আইনজীবী যদি বলে স্যার এই সাক্ষী আপনার প্রশ্নের উত্তরে যেটা বললো সেটা নিয়ে আমি একটু জেরা করতে চাই, এই জেরার অনুমতি আদালত দিবেন না। তবে শর্ত হচ্ছে 4টি শর্ত। আদালতের প্রশ্ন প্রাসঙ্গিক বিষয়ে বা প্রমাণিত তথ্যের ভিত্তিতে হতে হবে, মানে আদালতও যা তা প্রশ্ন করতে পারবেন না। সাক্ষী 121 থেকে 131 ধারার মতে কোনো প্রশ্নের জবাব দিতে বা দলিল পেশ করতে অস্বীকার করলে সেক্ষেত্রে আদালত তাকে বাধ্য করতে পারবেন না। 121 131 পর্যন্ত সাক্ষীর যোগ্যতা এবং কি কি সাক্ষী দেওয়া যাবে দেওয়া যাবে না এগুলো দেখলাম। তো সেটাও কিন্তু আদালতের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ 121 থেকে 131 ধারা সাপেক্ষে 165 ধারার আদালতের ক্ষমতা প্রযোজ্য হবে। 148 ও 149 ধারা অনুযায়ী যে প্রশ্ন অসঙ্গত, আদালতও তা জিজ্ঞাসা করতে পারবেন না। জেরার সময় যদি আসামি পক্ষের আইনজীবী বিরক্তিকর প্রশ্ন করতে না পারে, তাহলে সেটা তো জজের করাও অনুচিত বা করা ঠিক হবে না। 65 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, মানে সরাসরি মূল দলিল না দিয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, সেই সকল ক্ষেত্র ব্যতীত প্রাথমিক সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আদালত মওকুফ করতে পারবেন না। মানে যেখানে প্রাথমিক সাক্ষ্য দিতেই হবে, আদালত বলতে পারবেন না এখানে প্রাথমিক না দিয়ে আপনি মাধ্যমিকই দেন। মানে আদালত আইন পরিবর্তন করে দিতে পারবেন না। এবার একাদশ অধ্যায় একটি সেকশন 167, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল। একটা মামলায় যদি কেউ, কোনো বিচারক অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য করেছেন বা গ্রহণ করেছেন, বা কেউ সাক্ষ্য দিতে চাচ্ছেন, তার সাক্ষ্য নেননি, নামঞ্জুর করেছেন, না দরকার নাই দেওয়ার, এত সাক্ষী দিয়ে কি হবে, বা অতিরিক্ত সাক্ষী নিয়েছেন, নতুন করে বিচার করা হবে না। অর্থাৎ নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স ইন এভরি জুডিশিয়াল প্রসিডিং। সকল বৈচারিক কার্যধারায় অত্র ধারার বিধানটি প্রযোজ্য। এই লাইনটা কিন্তু আসছিল গত বছর। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে
এই যে একটা বিচারক একজনের সাক্ষী জোর করে নিল বা একজনের সাক্ষী জোর করে দিতে দিল না, না দরকার নাই এত সাক্ষীর। তো এটা মামলার বিচারে প্রভাব সৃষ্টি করবে না যদি ন্যায় বিচার ব্যাহত না হয়। সেক্ষেত্রে আর এক্ষেত্রে নতুন নতুন ভাবে কি করা যাবে না, বিচার করা যাবে না। মানে একই বিচার নতুন করে করা যাবে না, এটা বলা হচ্ছে। রিভিশন বা আপিল সেটা ভিন্ন জিনিস। তো আজকের আলোচনা এতটুকুই। কারো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব।